আবার আপনাদের আমাদের লাইভ শো আর বলবো না, গ্র্যাফোলজিতে জীবনের কঠিন সমস্যার সমাধান করতে গিয়ে আজকে প্রথম পথ চলাতেই আমরা এক কঠিন সমস্যায় পড়ে গিয়েছিলাম। পথ চলাতে তো সমস্যা থাকবেই, তাও দেখছিলাম 40 মিনিট ধরে ইউটিউব এবং ফেসবুকে আমাদের যারা ভালোবাসেন ফেস টু ফেস সৌম্যজিৎকে প্রথম পথ চলা এবং মিস্টার মোহন বোসকে তারা সবাই অপেক্ষা করছিলেন। আর কোনো প্রশ্ন না করে আমরা চটপট আর প্রশ্ন নয় আর কোনো কিছুর অবতারণা না করে আমরা চটপট চলে আসবো আমাদের আজকের আলোচনা সভায়। গ্রাফোলজি জীবনে কঠিন সমস্যার সমাধান করে তার আগে আমি আরেকটা প্রশ্নে যাব, গ্রাফোলজি কি কোনো বিজ্ঞান? এটা দিয়ে যদি আজকে শুরু করি, গ্রাফোলজি কি কোনো বিজ্ঞান? ছোট্ট ছোট্ট উত্তর, অনেকটা সময় চলে গেছে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোনো কারণেই হোক লিংক কেটে গিয়েছিল। আমরা আবার ফিরে এসেছি আমাদের স্টুডিওতে। সময় নষ্ট না করে যে প্রশ্নের উত্তর দিয়ে প্রথম আজকের এই আলোচনা শুরু করা যায়, গ্রাফোলজি একটি বিজ্ঞান কি না? আমরা নিঃসন্দেহে বলতে পারি গ্রাফোলজি একটি বিজ্ঞান, কারণ এটি বিজ্ঞানের যে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা রয়েছে সেই রূপরেখাতে গ্রাফোলজি সুন্দরভাবে মানিয়ে গিয়েছে। বিজ্ঞান বলতে আমরা তাকে রেকগনাইজ করি যার একটি ধারাবাহিক রেজাল্ট হয়, যে রেজাল্ট ব্যক্তি বিশেষে, সময় বিশেষে বা বস্তু বিশেষে বদলায় না। যেমন ধরা যাক যে জল, আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি জল কালেকশন করে নিয়ে আসি এবং বিশ্লেষণ করলে সেটা থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। যতবার আপনি করবেন রেজাল্ট একই আসবে। গ্রাফোলজিতেও আকার বিশ্লেষণ হাতের লেখাতে, যার দ্বারা প্রতিটি মানুষের হাতের লেখা ব্যক্তি নির্ভর হয়ে ওঠে, সেই সুনির্দিষ্ট আকারগুলি যার থাকবে তার চারিত্রিক বৈশিষ্ট্য একই হবে। একটা উদাহরণ দিয়ে বলা যায়, যেমন ধরুন যারা খুব চাপ দিয়ে লেখেন, এতটাই চাপ দিয়ে লেখেন যে প্রথম পাতায় লিখলে সেটা তৃতীয় পাতায় চলে যায়। আপনি বাংলায়, হিন্দিতে, উর্দু, তামিল, তেলেগু, পৃথিবীর জার্মান, ফ্রেঞ্চ যে কোনো ভাষাতে লিখুন, যখন চাপ দিয়ে লিখছেন, যারা চাপ দিয়ে লিখছেন তারা খুব পরিশ্রমী হয় এবং এক নাগাড়ে অনেকক্ষণ কাজ করতে পারে। সে আপনি আমেরিকানই হন, কানাডিয়ান হন বা ক্যালকাটান হোক, রেজাল্ট একই, যে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা থাকবে, তিনি এক নাগাড়ে কাজ করতে পারেন। কিংবা ধরুন যারা ইংরেজি বর্ণমালার মতো এরকম ওয়াইতে এরকম একটা দাগ টেনে ওয়াই লেখে, এই সিঙ্গেল স্ট্রোকে ওয়াই লেখে, এরা মানুষের মধ্যে ঘোরাফেরা করেন, কাজ করেন এবং ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি আছে এদের, কিন্তু এদের সব সময় মনের মণিকোঠায় একটা একাকিত্ব উকিঝুঁকি মেরে চলতে থাকে। সে আপনি যেই হন না কেন, লিখলে তার মধ্যে একাকিত্ব থাকবে। একাকিত্ব মানে আমি বোঝাতে চাইছি না যে উনার আশেপাশে মানুষজন নেই, আমি বোঝাতে চাইছি যে উনি সকলের মধ্যে কাজ করতে করতে মনের অন্তঃকরণে উনি একা। গ্রাফোলজি বিজ্ঞান আরো এই কারণে যে কোনো বিজ্ঞানেরই একটি নিজস্ব টার্মিনোলজি থাকে। ফিজিক্সের নিজস্ব টার্মিনোলজি আছে, কেমিস্ট্রির টার্মিনোলজি আছে, আমাদেরও গ্রাফোলজিরও টার্মিনোলজি আছে। যে কোনো বিজ্ঞানের কতগুলো রুলস দ্বারা বিজ্ঞানটি চালিত হয়, গ্রাফোলজিও কতগুলো সুনির্দিষ্ট রুলস দ্বারা চালিত হয়। যে কোনো বিজ্ঞানের মেজারিং সিস্টেম থাকে, গ্রাফোলজিতেও মেজারিং সিস্টেম আছে। আর যে কোনো বিজ্ঞানের একটি ঐতিহাসিক বিকাশ থাকে।
গ্রাফোলজিরও একটি ঐতিহাসিক বিকাশ আছে। যে কোনো বিজ্ঞানের ধারাবাহিক রিসার্চ আছে। গ্রাফোলজিতে অ্যারিস্টটলের সময় থেকে শুরু করে বা তার আগে যদি আমরা কনফুসিয়াসের সময় চলে যাই, কনফুসিয়াস থেকে, অ্যারিস্টটল থেকে আইনস্টাইন, নিউটন, সাইকোলজির ফ্রয়েড, ইউং, এবং পরবর্তীকালে ধরুন এবং সাহিত্যিক শেক্সপিয়ার, এরা সকলে এই বিজ্ঞানটি জানতেন এবং এই ফিল্ডে হাজার হাজার রিসার্চ আছে, যে রিসার্চ গুলি করেছেন আইদার সাইকিয়াট্রিস্ট, নিউরোফিজিওলজিস্ট, সাইকোলজিস্ট কিংবা যে কোনো মনোবিজ্ঞানের এক্সপার্ট। এবং প্রতিটি ইনফারেন্সেস যেটা গ্রাফোলজিতে আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা যে লোনার হবে, ধরুন 10-20 হাজার স্যাম্পলস এর উপর টেস্ট করে একটা কমন ইনফারেন্সে পৌঁছে গিয়েছে। এবং তার জন্য একটা রুল তৈরি হয়েছে যে এরকম সিঙ্গেল স্ট্রোক ডাউনে গেলে এরকম হবে, বা অতিরিক্ত চাপ দিয়ে লিখলে আনমিস্টেকেবল এভিডেন্স হিসাবে সারা পৃথিবীর যে কোনো মানুষ চাপ দিয়ে লিখবেন, তাদের একই চারিত্রিক বৈশিষ্ট্য হবে। সেই জন্য গ্রাফোলজি সুনির্দিষ্ট বিজ্ঞান এবং একটি মনোবিজ্ঞানেরই অঙ্গ। এই প্রসঙ্গে এই প্রশ্নটি অনেক আগে বারবার আমাদের কাছে ফিরে এসেছে। আমাদের ইনস্টিটিউট, কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজিতে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় লেকচারের সময় একটি প্রসঙ্গ বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে, অনেকে বলে থাকেন যে গ্রাফোলজি সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। আসলে তা নয়, গ্রাফোলজির একটি সুনির্দিষ্ট বিশ্লেষণের নিয়ম রয়েছে। বিজ্ঞানের পরিভাষাতে যেটা বলা হয় যে এর নির্দিষ্ট নির্দিষ্ট স্কুলস থাকে, গ্রাফোলজিরও নির্দিষ্ট নির্দিষ্ট স্কুলস রয়েছে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে, মহাপাত্র সাহেবের কাছে। আমরা কিন্তু, আপনারা কেউ যাবেন না, মাঝে মাঝে বিরতি নেব, মাঝে মাঝে গল্প করব, অনেক গল্প বাকি। মাঝখানে প্রায় 40 মিনিট আমাদের সময় চলে গেছে, কিন্তু ভালো জিনিস পেতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়। আজকে টেকনোলজি খানিকটা আমাদের হ্যান্ডিক্যাপ করে দিয়েছিল, কিন্তু না, আমরা যাব না, আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা বলেছি চেঞ্জ মেকারদের শো, কাজে আজকে কিন্তু আমরা সবাই থাকবো। আমার পরের প্রশ্ন মিস্টার মোহন বোসের কাছে, জীবনে কঠিন সমস্যা কোনগুলোকে বলা হয়, আপনি যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানের যে বিষয়টি সেটা হচ্ছে গ্রাফোলজি অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারে। কঠিন সমস্যা আমরা দুদিক থেকে দেখতে পাই। একটি কঠিন সমস্যা হচ্ছে দুরারোগ্য ব্যাধি, যেগুলো সারে না। আমরা সেই কঠিন সমস্যার কথা এখানে বলছি না। আমরা যে কঠিন সমস্যার কথা বলছি সেটা হচ্ছে যেটা সাধারণ চোখে বোঝা যাচ্ছে না, সাধারণভাবে যার কোনো ডায়াগনোসিস হচ্ছে না, মানুষ বুঝতে পারছেন না যে আমার এই অসুবিধাটা সুনির্দিষ্ট কি কারণে হচ্ছে। সেখানে হাতের লেখা অভূতপূর্বভাবে সাহায্য করে কারণটি খুঁজে বার করতে এবং তার সমাধান সূত্রটিকে দিক নির্দেশ করতে। আমরা কঠিন বলতে এখানে সেই ধরনের সমস্যার কথা বলছি যা খালি চোখে বা সাধারণভাবে বা নর্মাল এক্সামিনেশনে যেটা ফেল হয়ে যাচ্ছে, সেখানে গ্রাফোলজি কিন্তু সুনির্দিষ্ট ইঙ্গিত দেয়। এর পেছনে একটি কারণ আছে যেটা বিজ্ঞান কিনা তার সাথে যুক্ত। সেটা হচ্ছে যে কারণে 620 কোটি মানুষের 620 কোটি হাতের লেখা, প্রত্যেকের হাতের লেখাটি আলাদা। ঠিক সেই রকম ভাবেই হাতের লেখার যে আলাদা হবার পেছনে যে কারণ, সেটা হচ্ছে হাতের লেখা মস্তিষ্ক, স্নায়ু এবং আমাদের মন, এই তিনটের সংযোগে তৈরি হয় বলে হাতের লেখাটি সুনির্দিষ্ট ব্যক্তি নির্ভর হিসাবে গড়ে ওঠে। আর আকার বিজ্ঞানের এই এক্সপার্টাইজ যারা অর্জন করতে পারছেন, তারা কিন্তু ওই আকার থেকে মনের ওই সুনির্দিষ্ট অবস্থাটার গভীরে পৌঁছে যান। একটি সামান্য অ্যাংজাইটি থেকে তার হিস্টামিন
সিক্রেশন হচ্ছে, সেখান থেকে তার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, সেখান থেকে তার স্কিন ইরাপশন হচ্ছে, হাতের লেখাতে সুস্পষ্ট ভাবে দেখা যায় এগুলো। সেই জন্য গ্রাফোলজির ডেফিনেশনই হচ্ছে যে এটা চরিত্র, ব্যক্তিত্ব বিশ্লেষণ যেমন করা হয় তেমনি প্রচুর অসুখও নির্ধারণ করা যায় গ্রাফোলজির। আমাকে একজন প্রশ্ন করেছিলেন এই বিষয়ে, মহাপাত্র সাহেব আপনাকে বলি, সেটা হচ্ছে যে গ্রাফোলজি যদি এত কিছু বলতে পারে এটা পড়ানো হয় না কেন আমাদের এখানে রেগুলার কোর্সে? প্রসঙ্গত বলে রাখা দরকার, এই বিজ্ঞানটি ইউরোপের বহু দেশের ইউনিভার্সিটিতে সাইকোলজি বিভাগে রেগুলার কোর্সে পড়ানো হয়, এটা হচ্ছে প্রথম। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে বিজ্ঞানের সেই বিভাগগুলো পড়ানো হয় যেগুলোর প্রোডাকশন ভ্যালু আছে, মানে যার বাল্ক প্রোডাকশন করা যায়, যেমন বাল্ক প্রোডাকশন করা যায় সেগুলো সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হচ্ছে। গ্রাফোলজি হচ্ছে পার্সোনাল স্কিল বেজ একটা বিজ্ঞান, সেই জন্য এটা অতটা চ্যাম্পিয়ন হয়নি। নেক্সট। একদম, আমরা আপনাকে প্রশ্নটা করব, যে জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল, ন্যাচারালি একটা জানার আগ্রহ থাকবে যে এই ধরনের কোনো কঠিন সমস্যা সাম্প্রতিককালে আপনার কাছে এসেছে কিনা, যদি এসে থাকে সেটা কিভাবে সমাধান হয়েছে? আমি একটি কঠিন সমস্যার কথা উল্লেখ করব, ঠিক সাম্প্রতিক নয়, লকডাউনের আগে, মানে বছর দুয়েক আগের একটি ঘটনা বা 3 বছর আগের ঘটনা। খুব সম্প্রতি একটি মেয়ে ক্লাস 9-এ পরে ইংলিশ মিডিয়াম একটি স্কুলে, সেই স্কুলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। ন্যাচারালি সেখানে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালাইজ করা হয়, বাড়ির লোকদের ডেকে আনা হয় এবং তখন বলা হয় যে মেয়েটি সুস্থ হলে তাকে আবার রিজিউম করতে দেওয়া হবে। মেয়েটির মেডিকেল এক্সামিনেশন হয় কিন্তু কিছু পাওয়া যায় না। মেয়েটি আবার রিজিউম করে 10-12 দিন পর এবং আবার অজ্ঞান হয়ে যায় কয়েকদিন পর। এরকম 3 বার অজ্ঞান হয়ে যাবার পরে স্কুল বলে আমরা এই মেয়েকে রাখবো না, কেননা এটা স্কুলের পক্ষে একটা রিস্কি, কেননা মেয়ের কোনো স্কুল প্রেমিসেসে ডেথ হয়ে গেলে সেটা রিস্কি ব্যাপার হবে, আপনি ইনভেস্টিগেশন করে কিওর করে আনবেন। পেরেন্টস সারা ভারতবর্ষের প্রচুর মেডিকেল হসপিটালে গিয়ে সমস্ত ধরনের ইনভেস্টিগেশন হয়, ইনক্লুডিং ব্রেন স্ক্যান, বডি স্ক্যান, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না, মেয়েটির কোনো রোগ নেই, অথচ মেয়েটি অজ্ঞান হচ্ছে। এই অবস্থায় গিভেন এ চান্স, লাস্ট চান্স, তারা গ্রাফোলজির কাছে আসেন। 2 থেকে 3 মিনিট আমরা যখন হাতের লেখাটি অ্যানালিসিস করি, অবিশ্বাস্য লাগবে আজকে দর্শক বন্ধুদের কাছে, কিন্তু আমরা সাথে সাথে বুঝতে পারি যে এটা একটি বিশিষ্ট মনোরোগ যার নাম সোমাটোফর্ম ডিসঅর্ডার, মানে মনের ব্যথা শরীরে প্রবেশ করে যাচ্ছে, গিয়ে মেডিকেল সিমটম তৈরি হচ্ছে ইন অ্যাবসেন্স অফ এনি মেডিকেল কজ। এটাকে সোমাটোফর্ম ডিসঅর্ডার। যখনই আমরা এটা বলেছি যে এটা অ্যাকচুয়ালি সাইকোলজিস্টের বিভাগের কাজ, এবং মেয়েটিকে তখন আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা জানতে পারি যে তার মনের চেপে রাখা ব্যথাটি কি, এবং সেই অনুযায়ী আমরা তাকে ট্রিটমেন্ট করি এবং তাকে সাইমালটেনিয়াসলি একজন সাইকোলজিস্ট কাউন্সিলরের কাছেও পাঠানো হয় এবং দেখা যায় মেয়েটি 1 মাসের মধ্যে ঠিক হয়ে যায়। এই দুরারোগ্য জায়গাটি, মানে আমাকে কোন জায়গা দিয়ে যেতে হবে, আমি মনের জায়গা দিয়ে ট্রিটমেন্ট ইনভেস্টিগেট করব না মেডিকেল সাইটটা দিয়ে ইনভেস্টিগেট করব, শরীরটা দিয়ে? এরকম ধরুন বিশিষ্ট জায়গাগুলোকে কিন্তু গ্রাফোলজিস্ট চিহ্নিত করে দিতে পারে। একদম। আমার পরের প্রশ্ন, আমরা চলে যাচ্ছি, মানুষকে চিনতে অনেক সময় ভুল হয়, কে মন্দ, মন্দকে ভালো মনে হয়, গ্রাফোলজি কি পারে চিনিয়ে দিতে এই যে দ্বন্দ্ব ভালো আর মন্দের? এবং এই প্রশ্নটা যখন উত্তর দেবেন তার সঙ্গে আমরা একটা হাতের লেখাও তৈরি করে রেখেছি, আপনি যখন বলবেন আমরা আপনাকে সেই হাতের লেখাটাও দেখাবো, যদি বলেন আগে দেখাতে, আগে দেখিয়ে প্রশ্নটার উত্তর আমরা দিতে পারি, যেভাবে আপনি বলবেন। না, আমি একটা হাতের লেখার প্রসঙ্গেই বলে রাখি, সেটা হচ্ছে আমি একটি কেস বলছি, যে কেসটা হচ্ছে একটি মেয়ে MBA পাস, ব্যাঙ্গালোর,
সে বিবাহের জন্য যখন একটি পাত্র নির্বাচিত করে, সে পাত্রটি সুযোগ্য, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, সমস্ত কিছু ঠিক, বাড়ি ঠিক, সমস্ত দেখাশোনা করার পরে পাত্রটির বিবাহ যখন ফাইনাল হয়ে যায়, সেই সময় কোনো না কোনো ঘটনার সূত্র ধরে মেয়েটি পাত্রটি সম্পর্কে আরেকটু জানতে চায়, কিন্তু জানতে না পারায় তার বান্ধবীর মাধ্যমে সে তখন আমাদের কাছে আসে। আপনারা হাতের লেখাটি দেখাতে পারেন এবং দেখা যায় যে পাত্রটি আসলে একজন জুয়ারি। আচ্ছা। এবং পেশাদারি। আচ্ছা, আপনি দেখাতে পারেন হাতের লেখাটি। ঠিক আছে। এবং পরবর্তীকালে এবার মেয়েটির ইনভেস্টিগেশন খুব স্পেসিফিক জায়গা থেকে বাবা মায়ের সাথে হয় এবং পরবর্তীকালে জানা যায় এবং ছেলেটি কনফেস করে হ্যাঁ যে সে ওই পেশার সাথে যুক্ত। অসাধারণ। তাহলে আপনার এই যে গ্রাফোলজি বিজ্ঞান, যেটা নিয়ে অনেক বিতর্ক বহুদিন ধরে আপনাকে শুনতে হয়েছে, সেই জায়গায় থেকে এরকম একটা হাতের লেখা সামনে আমরা যদি নিয়ে আসি, হাতের লেখাটা আমি দেখাতে অনুরোধ করছি, তারপরে এই প্রশ্নটার উত্তর দিতে আপনার সুবিধা হবে আরো। একটু জুম করা গেলে ভালো হয়। না, এতেই কথা বলতে হবে আপনাকে। আমি তো বললাম যে এর প্রচুর বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো ভীষণ টেকনিক্যাল, কি থেকে বোঝা যায়, কেন বোঝা যায়, কিন্তু সেদিকে না গিয়ে বলা যায় যে এতটা সুনির্দিষ্ট করে কিন্তু গ্রাফোলজি আইডেন্টিফাই করতে পারে যে মানুষটির কোনো অসুবিধে আছে কিনা, বা মানুষটি যোগ্য পাত্র বা পাত্রী হিসেবে নির্বাচিত হচ্ছে কিনা সেসব দিক, বা অন্যান্য যে সমস্ত বিষয় ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি, সামাজিক ভাবে আমরা যেগুলোকে ভালো মন্দ বলে থাকি। একদম অসাধারণ। আমরা আস্তে আস্তে জানতে শুরু করেছি যে গ্রাফোলজি বিজ্ঞানের কি মাহাত্ম্য, কত ভাবে মানুষকে সাহায্য করতে পারে। এবং আমি বলছিলাম না, চেঞ্জ মেকারদের এই শোটা, কেন মিস্টার মোহন বোসকে একজন চেঞ্জ মেকার হিসেবে ইনঅগারাল শোতে আমরা আনলাম। 32 বছর ধরে যে সাধনা, সেই সাধনা শুধু কিন্তু একটা প্রফেশন না, একটা ভালোবাসা না, কিছু একটা প্রমাণ করার তাগিদে মিস্টার মোহন বোস একটা চেঞ্জ করার তাগিদে কিন্তু মহারাষ্ট্র পুনা থেকে দৌড়ে দৌড়ে বাংলায় চলে এসছেন, বাংলার লোক হয়েও। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আকস্মিক দুর্ঘটনা হয়েছে কলকাতার উপকণ্ঠে, আকস্মিক দুর্ঘটনা হয়েছে, কোনো সমাধান সূত্র কেউ খুঁজে পাচ্ছে না। আইনের বিভিন্ন রক্ষাকারী সংস্থা সেই ধরনের তাদের তদন্ত চালিয়ে গেছেন। তারপরে বিভিন্ন রকম ভাবে এই ঘটনাটা মিস্টার মোহন বোসের কানে আসে। গল্প করার সাথে সাথে এটা আমি জানতে পেরেছিলাম। কাজে আমার শুধু আগ্রহ আমার নিজের মধ্যে রাখছি না, আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই জিনিসটি যদি আমাদের একটু বলেন কিভাবে এটাকে ক্র্যাক করা গেল। আপনাদের জানা থাকবে যখন রাজারহাট ডেভেলপ করেনি ততটা, রবীন্দ্র ভবন যেখানে আছে সেখান থেকে একদম ফ্লাইওভার যে স্ট্রেচ, সোজা যে স্ট্রেচটা আছে, সেই স্ট্রেচটা তখনও কিছুটা আন্ডার ডেভেলপ ছিল। সেখান থেকে যখন গাড়ি যাচ্ছিল সকাল 9টা 9:30টার সময়, সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্ট করার সময় আশেপাশে যে সমস্ত ক্ষেত খামার গুলো ছিল সেখানের মানুষজনেরা বলেছে যে রাস্তায় কেউ ছিল না, কোনো গরু ছিল না। গাড়িটি পরীক্ষা করে দেখা যায় যে গাড়িটির কোনো যান্ত্রিক বিকলতা ছিল না, অসুবিধা ছিল না, এবং যিনি গাড়ি চালাচ্ছিলেন, যিনি মারা যান, তাকেও দেখা যায় যে তার কোনো অ্যাডিকশন বা কোনো রকম কিছু ছিল না। তার জন্য ধন্ধে পড়ে গিয়েছিলেন ইনভেস্টিগেটিং অফিসারসরা, এবং পরবর্তীকালে বিভিন্ন মাধ্যম থেকে তখন আমি হাতের লেখা চেয়ে পাঠাই। হাতের লেখা থেকে দেখা যায় যে হাতের লেখার একটা বিশিষ্ট মানুষ, কিছু কিছু মানুষ আছেন যাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। সে বৈশিষ্ট্য হচ্ছে যে হঠাৎ করে ওনারা ডিলিংক্ট হয়ে যান। ডিলিংক্ট হয়ে যান মানে হি লিভস ইন হিজ ওন ওয়ার্ল্ড সাডেনলি, এবং তখন তিনি তাকিয়ে আছেন কিন্তু তিনি কিন্তু বস্তুগত জীবনের কোনো কিছুই আর দেখতে পাচ্ছেন না।
ক্লাসে বাচ্চারা হয়তো বোর্ডের দিকে তাকিয়ে আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, এবং দেখা যায় যে ওনার কিন্তু খুব প্রকট মানে খুব তীব্রভাবে ডিলিং হওয়ার সমস্যা ছিল। এবং আমরা যখন গাড়ি একটা সেম গিয়ারে অনেকটা পর্যন্ত চালাই, যখন আমি চুপ করে বসে আছি জাস্ট বেশি নাড়াচাড়া করছি না, সেই সময়গুলোতে কিন্তু ডিলিং হওয়ার সম্ভাবনা থাকে, এবং যেটা এখানে ঘটেছে। মানুষটির ওই চারিত্রিক বৈশিষ্ট্য, এবং পরবর্তীকালে তার আত্মীয় স্বজনদের থেকেও জানা গিয়েছিল যে হ্যাঁ, এই ভদ্রলোক মাঝে মধ্যেই ডিলিং হয়ে যেতেন। তার অফিস স্টাফেরাও বলেছিল যে অফিসেও কিন্তু মাঝে মধ্যে ওরকমই ডিলিং হয়ে যেতেন। মানে এত সুন্দরভাবে আইডেন্টিফাই করা যায়। অথচ এর আর কিন্তু অন্য কোনো উপায় নেই জানবার। হাতের লেখা হচ্ছে মনের আয়না। এমন এমন মনের বিষয়গুলো সামনে চলে আসে লেখার আকার আকৃতিগুলোর মধ্যে থেকে, যা এত সূক্ষ্ম সূক্ষ্ম মানুষের অনুভূতিগুলিকে প্রকাশ করে দেয়। ব্যক্ত বা অব্যক্ত যাই থাক না কেন, হাতের লেখায় তা ধরা পড়বেই। একদম। শো চলতে চলতে অলরেডি আমাদের কমেন্ট বক্সে ফেসবুকে আসছে গ্রাফোলজি শিখতে চাই। যারা গ্রাফোলজি শিখতে চান তারা নিশ্চয়ই গ্রাফোলজি শিখবেন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট গ্রাফোলজিস্ট মিস্টার মোহন বোস। আমি বলছি না ওনার কাছেই শুধু আপনারা শিখতে বাধ্য, যে কোনো গ্রাফোলজিস্ট প্রফেশনাল যারা আছেন তাদের কাছে আপনারা গ্রাফোলজি শিখতে পারেন। আর যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান আপনারা খুঁজে নেবেন গুগল করে। এছাড়াও আরো কিছু মানুষ এখানে লিখছেন শুধু বাংলায়। আজকে শোটা আমাদের গেস্ট এবং আমরা ঠিক করেছিলাম যে প্রথম শোটা বাংলাতেই করব, যার জন্য যারা বাংলাতে আপনাদের মনে হচ্ছে অসুবিধে হচ্ছে, আমরা চেষ্টা করব পরবর্তীকালে সম্পূর্ণ ইংরাজিতে এই ধরনের শোটি করার। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বহির জগৎ, ব্যক্তিগত জীবন দুটো সম্পূর্ণ আলাদা ক্যানভাস, এবং এই দুটো ক্যানভাসে ঘোরাফেরা যারা করেন তাদের কোনো চারিত্রিক পরিবর্তন হচ্ছে কিনা কিভাবে আপনারা বোঝেন? যদি দু একটা স্ট্রোক আমাদের দেখিয়ে দেন যদি সম্ভব হয়, তাহলে আমরা খুব ভালো এই জিনিসটা বুঝতে পারবো। অনেক সময় আসলে মানুষ, আমরা আমাদের প্রথমত তো মনোবিজ্ঞানেও এটা স্বীকৃত এবং সোশিওলজিতেও এটা কিছুটা পড়ানো হয় যে আমরা কিন্তু দুটো বৈপরীত্য চরিত্রের বন্ধনে আমরা বেঁচে আছি। মানে একই মানুষের মধ্যে সাহস এবং ভয় দুটোই থাকছে, একই মানুষের মধ্যে আনন্দ এবং হতাশা দুটোই থাকে, অস্তিত্ব রয়েছে। আমরা কিন্তু বৈপরীত্যের সমন্বয়ে বেঁচে থাকি। আবার কাজে এক এক সময় কি হয়, আমাদের ঘরে ব্যক্তিগত জীবনে আমাদের একটি ধরনের আবেগ অনুভূতি, একটি ধরনের সামাজিক বিচার বিনিময় থাকে, কিন্তু সেটা আবার পাবলিক লাইফে সেরকম না থাকে না। পাবলিক লাইফে আমাদের অন্য রকম থাকে। কাজে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যারা পাবলিক লাইফে আমাকে চিনতে পারছেন তারা কিন্তু আমাকে পরিপূর্ণ চিনতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত তারা আমার ব্যক্তিগত লাইফটাকেও জানতে পারছে না। আবার যারা আমার ব্যক্তিগত ঘরের লাইফটিকে জানেন, তারা আমি পাবলিক লাইফটা জানেন না, তারা কিন্তু আমার পরিপূর্ণ পরিচয়টা পাচ্ছেন না। কিন্তু যারা এই দুটো পরিচয় সমানভাবে পান তারা কিন্তু মানুষটিকে পরিপূর্ণ জানতে পারেন। হাতের লেখাতেও কিন্তু এই দুটো জীবন, মানে আমার পাবলিক লাইফ এবং আমার প্রাইভেট লাইফ, এই দুটো জীবনকে একটি পূর্ণাঙ্গ ১.৫ পাতা হাতের লেখা এবং তার সাথে স্বাক্ষর, এই দুটো সম্মিলনে কিন্তু আমরা জিনিসটাকে জানতে পারি। এবং সেখান থেকে বোঝা যায় যে মানুষটি ঘরে এবং বাইরে তার কোনো বৈপরীত্য রয়েছে কিনা, কিংবা একই ধরনের বিহেভিয়ার মানুষটি করে কিনা। এটা এক ধরনের বিষয়। আবার অন্য একটি বিষয়ও থাকে, সেটা হচ্ছে অনেক সময় মানুষের দেখা যায়, বিশেষ করে কিছু কিছু পেশা আছে যেখানে মানুষকে তার পাবলিক লাইফে অনেক কিছু আনডিসক্লোজ করে চলতে হয়। স্পেশালি
এনফোর্সমেন্ট এক্সিকিউটিভ যারা রয়েছেন, এনফোর্সমেন্টে কাজ করেন, তাদেরকে অনেক আনডিক্লেয়ার্ড লাইফ লিড করতে হয়, অনেক রিস্কি লাইফের মধ্যে যেতে হয়। সেখানে কিন্তু তাদের পাবলিক লাইফে কিছু কিছু সিক্রেসি থাকে, সেটা তার পেশাগত হ্যাজার্ড, মানে তার প্রফেশনাল হ্যাজার্ড। সেই কারণে আমরা সেটাকে বাদ দিয়ে বলছি, সাধারণভাবে কিন্তু মানুষের দুটো জীবনকে জানার যথেষ্ট সুযোগ একটি পূর্ণাঙ্গ হাতের লেখা এবং সই থেকে আমরা জানতে পারি, এবং নিখুঁত ভাবে এটা বলা যায়। আমি এখানে একটি সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই, যে এটা কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ধরুন একটি মানুষ ঘরে খুব শাই, লাজুক, আবেগ, ইমোশন, অনুভূতি, রোম্যান্স, লাভ এক্সপ্রেস করতে পারেন না, কিন্তু পাবলিক লাইফে তিনি কিন্তু এক্সট্রোভার্ট, জোভিয়াল এবং ভীষণ আউটস্পোকেন, এক্সপ্রেসিভ। এবার দেখা যায় যে বিবাহের পরবর্তীকালে এই মানুষটিকে তার পার্টনার ভুল বুঝতে শুরু করেন, যেহেতু তার প্রাইভেট লাইফে কিন্তু রোমান্টিক কোন রকম এক্সপ্রেশন ছিল না সেজন্য। এবং পরবর্তীকালে সন্দেহ তৈরি হয় যখন তার পার্টনার জানতে পারেন যে ইনি পাবলিক লাইফে ভীষণ জোভিয়াল এবং ভীষণ এক্সপ্রেসিভ, সকলের সাথে মিশছেন, আনন্দ করছেন, নিজের অভিব্যক্তিগুলোকে প্রকাশ করছেন। তখন তার মনে সন্দেহ জাগে যে ইনি বোধহয় তার পার্টনারকে ভালোবাসেন না, কিংবা এনার অন্য কোনো সম্পর্ক রয়েছে। এবং সেখান থেকে বিবাদ তৈরি হয়, সেখান থেকে সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীকালে যখন হাতের লেখা নিয়ে তারা দুজনে আমাদের কাছে আসেন, দেখা যায় যে আসলে এটা কিছুই নয়, এটা হচ্ছে সেই ব্যক্তিগত সেই মানুষটির একটি লিমিটেশন। এবং আপনারা দেখবেন এই ধরনের হাতের লেখাগুলো খুব মিসলিডিং এক্সপ্রেশন দেয়। ধরুন যাদের হাতের লেখাটা দু ধরনের স্ল্যান্টে যারা লেখেন, মানে ধরুন আমি লেখাটা লিখছি, এরকম ভাবে লিখছি, ধরুন আমি লেখাটাকে ডান দিকে ঝুঁকিয়ে লিখছি, কিন্তু আমি সইটা করছি আবার বাঁ দিকে ঝুঁকে, এরকম হতে পারে। বা এটা উল্টো হতে পারে, যে আমার লেখাটা আমার ডান দিকে ঝুঁকে লিখছি, বাঁদিকে ঝুঁকে লেখাটা আছে, কিন্তু সইটা ডান দিকে ঝুঁকে গেছে। যাদের এই বৈপরীত্য গুলো থাকে, তারা কিন্তু তাদেরকে বোঝা পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ গুলোতে খুব ডিফিকাল্ট হয়। আমাদের অনুরোধ থাকবে দর্শক বন্ধুদের কাছে বা অন্যদের কাছে, যে যখন লিখবেন, সই করবেন, একই দিকে যেন দুটো ঝোঁকা থাকে, তাহলে কিন্তু আপনি মানুষের কাছে খুব সহজে রিডেবল হবেন, এবং সেটা কিন্তু আপনার একটি স্ট্রেংথ থাকবে, যে আপনি কোনো মিসলিডিং সিগন্যাল দিচ্ছেন না, আপনাকে বুঝতে পারবে মানুষ। একদম দুটো একই দিকে ঝুঁকিয়ে। আমি আপনাকে প্রশ্নটা করার আগে একটা স্যাম্পল দেখাবো, একটা স্যাম্পল দেখানোর পর প্রশ্নটা করছি। একই সঙ্গে স্ক্রিনে প্রশ্নটা আসবে স্যাম্পল দেখানোর সঙ্গে সঙ্গে। 2 নম্বর স্যাম্পলটি আমাদের দেখানো হবে এই মুহূর্তে। এই আপাত দৃষ্টিতে কোনো শিক্ষার্থী কঠিন সমস্যায় পড়েছেন এবং তার সমাধানও হয়েছে। এই ধরনের অনুরোধের ভিত্তিতে একটি হাতের লেখা আমরা জোগাড় করে আপনার সামনে রাখলাম। এইটা দেখে আপনি যদি কিছু বলেন। আমাদের যদি কোনো গ্রাফোলজিস্ট বন্ধুরা এখানে আছেন, তারা এই হাতের লেখাটি দেখে বুঝতে পারছেন যে হাতের লেখাটি কোন দিকটা ইন্ডিকেট করে। যারা গ্রাফোলজি জানেন না তাদের উদ্দেশ্যে বলাই, মানুষটির একটি সমস্যা হয়েছিল। মানুষটির সমস্যাটা হচ্ছে, মানুষটি যখন লিখতে যেতেন তখন তার হাত কাঁপত, এবং তিনি লিখতে পারতেন না। সই করতে গেলে হাত কাঁপত, এবং অন্য কোনো কিছুতে তার হাত কাঁপত, মানে গ্লাস ধরা, বাসের হ্যান্ডেল ধরা,
বা বইপত্র তুলে নিয়ে যাওয়া, তাতে কিন্তু তার হাতটা কাঁপতো না। স্পেসিফিক ভাবে লেখার সময় তার হাতটা কাঁপতো, এবং সেই জন্য তাকে একটা ওষুধও ডাক্তাররা দিয়েছিলেন। যতদিন উনি ওষুধ খেতেন ভালো থাকতেন, ওষুধটা ছেড়ে দিলেও আবার হাতটা কাঁপতো। এরকম করে বছর 3-4 চলার পরে তার কলেজ শিক্ষায় ভীষণ সমস্যা হচ্ছিল, সে আমাদের কাছে আসে। এইটা হচ্ছে সেই হাতের লেখাটি। হাতের লেখাটি দেখার সাথে সাথে ধরুন 2 থেকে 3 সেকেন্ড লাগলো যে অসুখটা কেন হচ্ছে, এবং এটা ওষুধে যে সারবে না সেটাও তাকে কিভাবে সারবে সেই দিক নির্দেশও করা গেল। তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি এটা কতদিন ধরে হচ্ছে? উনি একটা নির্দিষ্ট সময় বলেছিলেন। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি রাতে বেশি কম্পিউটার বা মোবাইল সার্ভ করেন? বলেছিলেন হ্যাঁ। আমরা তাকে বলেছিলাম যে আপনি কি অ্যাডাল্ট সিনেমা বেশি রাতের দিকে দেখেন? উনি বলেছিলেন হ্যাঁ। আমরা বলেছিলাম যে গড়পড়তা সপ্তাহে কদিন দেখেন? বলে রোজ। তাতে আপনার বিভিন্ন অসুবিধা তৈরি হয়, মনের মধ্যে ডিস্টারবেন্স বা উত্তেজনা তৈরি হয়? বলেছিলেন হ্যাঁ। আমরা বললাম সেই জন্য এখান থেকে আপনার হাত পাচ্ছে, আপনি ওই ধরনের মুভিজ দেখা বন্ধ করে দিন। এবং তিনি মুভিজ দেখা বন্ধ করেন। বন্ধ করার পরে আমরা একটা মিনিমাম রেকটিফিকেশন হ্যান্ড রাইটিং থেকে দিই। প্রসঙ্গত বলে রাখা দরকার, এই যে হ্যান্ড রাইটিং থেকে যে রেকটিফিকেশন দেওয়া হয় এটার নাম গ্রাফোথেরাপি। মানে যে রাস্তা দিয়ে, মানে যে পাথওয়ে দিয়ে ব্রেন থেকে হাতের আকার আকৃতিগুলি তৈরি হয়, সেটা থেকে আমরা যখন পড়তে পারি যে এটা ডিউ টু এক্সপোজার অফ অ্যাডাল্ট মুভিজ ইন দ্য লেট নাইট, যেটা তার শরীরের নার্ভাস সিস্টেমের ওপরে একটা ফাইন টিউনিং কে ডিস্টার্ব করে দিচ্ছে। এবং হ্যান্ড রাইটিং যেহেতু ফাইন মোটর স্কিল, সেই জন্য শুধুমাত্র ফাইন মোটর স্কিল এক্সার্ট করবার সময়তেই ওটা ট্রেমার আসছে। গ্রস মোটর যখন আমরা চালাচ্ছি তখন কোনো ট্রেমার আসছে না। তার মানে হচ্ছে আমরা যখন ডাস্টারটা ধরছি, আমরা যখন বড় কিছু ধরছি, আমাদের কিন্তু ট্রেমারটা আসছে। এবং এই সূক্ষ্ম ট্রেমারটা কিন্তু হাতের লেখার বিভিন্ন কম্বিনেশন থেকে আমরা দেখতে পেয়েছি। এবং ডায়াগনোসিসটি এত ফাস্ট এবং এত অ্যাকিউরেট ছিল যে 2 মাসের মধ্যে তিনি ওটা কমপ্লিটলি বন্ধ করে দেন। এবং আমরা হাতের লেখার কিছু পরিবর্তন আনি এবং অবিশ্বাস্যভাবে ওনার ওই ট্রেমার চলে যায়। না হলে এই ট্রেমারটা পরবর্তীকালে দেখা যাবে যে এটা যদি 30-35 পরে চলে যায়, তিনি কিন্তু হাত আর এভাবে ধরে রাখতে পারবেন না। পার্কিনসনে যেমন হাত কাঁপে, এনার হাত কিন্তু কাঁপতে থাকবে, অথচ সেটা পার্কিনসনের মতো হাত কাঁপা, মানে পার্কিনসন হবে না, কিন্তু শিভারিং অফ ফিঙ্গার অ্যান্ড হ্যান্ড হতে থাকবে আর্লি এজে। থ্যাংক ইউ। আমরা একটা 20 সেকেন্ডের বিরতি নিয়ে ফিরে আসছি। এই 20 সেকেন্ডের পর আপনারা দেখতে থাকবেন, আরো অনেক আকর্ষণীয় প্রশ্ন এখানে আসবে, আপনারা জানতে থাকবেন গ্রাফোলজি। নমস্কার, সৌম্যজিৎ আপনাদের স্বাগত জানাচ্ছে ফেস টু ফেস সৌম্যজিতে। এই শোটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা ফেসবুক পেজ ফেস টু ফেস সৌম্যজিৎ লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে ভুলবেন না ইউটিউব চ্যানেল আই কমিউনিকেশনস সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। পরের প্রশ্ন একদম সম্পূর্ণ অন্য ধরনের প্রশ্ন। হিংস্রতা শব্দটা অপরিচিত কিছু না, ভায়োলেন্স অপরিচিত না। হিংস্র মানুষ এবং ভায়োলেন্ট মানুষদের কিভাবে আমরা চিনে নেব হাতের লেখা দিয়ে? অনেক কারণে মানুষ ভায়োলেন্ট হয়।
আমরা ধরুন ভায়োলেন্ট এই শব্দটার একটা, প্রথমত তো এটা সামাজিকভাবে স্বীকৃত নয়, কিন্তু জৈবিকভাবে আমরা যদি দেখি যে প্রতিটি মানুষের মধ্যেই কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া এটি, সেটা হচ্ছে আমাদের মধ্যে কিন্তু একটা ভায়োলেন্সের জিন রয়েছে সকলের। এবার এই ভায়োলেন্সটা যখন বেরিয়ে আসে, হিংস্রতাটা যখন বেরিয়ে আসে, যখন যুক্তির বাইরে আমরা চলে যাই, এই উত্তেজনা, ভায়োলেন্সের জন্য যে উত্তেজনাটা হয়, সেটা কিন্তু চারিত্রিক দুর্বলতা, সেটা কিন্তু কোনো চারিত্রিক সবলতা নয়। এবং যে যে মূল রুট হচ্ছে ফ্রাস্ট্রেশন, হতাশা, এবং সেই হতাশা থেকে অ্যাঙ্গার, এবং অ্যাঙ্গারের বহিরূপ হচ্ছে তার ভায়োলেন্স। হাতের লেখায় কিন্তু এর বিভিন্ন ধরনের এর প্রয়োগ আছে, এবং সেই প্রয়োগ থেকে বোঝা যায় যে মানুষটি কোন লেভেল পর্যন্ত ভায়োলেন্স করে ফেলতে পারে। এবং ভায়োলেন্সের একটি রূপ হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে, যেখানে মানুষটি ভায়োলেন্ট হয়ে অন্য মানুষকে মারতে পারে। তবে সাধারণভাবে ছোট ছোট ভায়োলেন্স, ধরুন ভাই বোনের মধ্যে কেউ কাউকে মেরে দিচ্ছে, বা বন্ধু বান্ধবের মধ্যে মারপিট হচ্ছে, বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে হাত চালাচালি হয়ে যাচ্ছে, এই ধরনের যে সমস্ত জায়গায় যে হিংস্রতাগুলো আমরা দেখতে পাই, সেই হিংস্রতাগুলো কিন্তু হাতের লেখার মধ্যে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। তার দু একটি নিদর্শন হিসেবে দেখবেন, যাদের বিশেষত যারা, আমি যখন বলছিলাম যে যারা একটু চেপে লেখেন, কিন্তু ধরুন যারা এত জোরে চাপছেন যে খাতা ছিঁড়ে যাচ্ছে, ধরুন আই এর ফুটকি দিতে গিয়ে পেনের নিপটা এত জোরে চাপ দিলেন যে পেজটা ফুটো হয়ে গেল, ছিঁড়ে বেরিয়ে চলে গেল, বা ধরুন টি এর মাথা কাটতে গিয়ে পেজটা ছিঁড়ে ফেললেন, বা ধরুন এত জোরে একটা টান দিলেন নিচে এরকম ভাবে যে পেজটা ছিঁড়ে গেল, পেছন দিক থেকে বোঝা যাবে এই মানুষদের ভায়োলেন্স গুলো কিন্তু খুব প্রখর। এরা কিন্তু ক্রাইম প্রোন হয়ে যেতে পারেন যে কোনো সময়, প্রভোকেশনে পড়লে কিন্তু এদের ভায়োলেন্স কিন্তু শারীরিক ভাবে বিপর্যয় ঘটাতে পারে, এটা অনিয়ন্ত্রিত জায়গায় চলে যেতে পারে। এছাড়া ভায়োলেন্সের প্রচুর সিমটমস হাতের লেখার মধ্যে রয়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে যে ধরনের প্রবণতা দেখা যায়, একটি বাচ্চা অন্য বাচ্চাকে একটু বেশি করে মেরে দিচ্ছে, বা ধরুন অনেক সংসারে দেখা যায় যে মানুষ বোতল ছুঁড়ে মারছেন, ডাস্টার ছুঁড়ে মারছেন, এই ধরনের ভায়োলেন্স গুলোকেও কিন্তু আইডেন্টিফাই করা যায়। তার বিভিন্ন রূপরেখা আছে, হাতের লেখা থেকে সুনির্দিষ্টভাবে বলা যায় তো বটেই। ধন্যবাদ মিস্টার বোস। দেখুন, আজকে আমরা যখন মানুষ লেখাপড়া শিখছি, বিভিন্ন পেশায় আমরা যাচ্ছি, ঠিকভাবে যাচ্ছি কি ভুল করে যাচ্ছি জানি না, বাবা মার প্রেসারে যাচ্ছি না নিজের ইচ্ছায় যাচ্ছি জানি না। তো একটা মানুষ একটা ভুল পেশায় চলে এসছে কিনা সেটাও তো নিশ্চয়ই হাতের লেখা দিয়ে বোঝা যাবে। আমরা তো এটা করি, পেশাদারি মানে মানুষদের পেশা নির্বাচন করা হয়, কিংবা অনেক মানুষ ভুল পেশায় গিয়েছেন কিনা চেক করা তো যায়। কেন যায়? তার কারণ হচ্ছে প্রতিটি মানুষের একটি সুনির্দিষ্ট পার্সোনালিটি টাইপ থাকে। এই টাইপ অফ পার্সোনালিটি, ধরুন ফর এক্সাম্পল, একজন মানুষ খুব গ্রুপে কাজ করতে পারে, আর একজন মানুষ গ্রুপে কাজ করতে পারেন না, একা একা কাজ করতে পারেন। ধরুন এই যে দুটো টাইপ, এবার ধরুন যে মানুষটি গ্রুপে ভালো কাজ করতে পারেন না কিন্তু একা একা কাজ করতে পারেন, সেই মানুষটি যদি এমন কোনো পেশা নির্বাচন করেন যেখানে তাকে গ্রুপ লিডারশিপ দিতে হচ্ছে বা গ্রুপ পারফরমেন্স করতে হচ্ছে, কিংবা ধরুন এমন মানুষ আছে যারা সেক্স বায়াসড, খুব মানে কেউ কেউ মেল শাভিনিস্ট, কেউ কেউ ধরুন ফিমেল শাভিনিস্ট যারা থাকে, যেরকম মানে অন্য জেন্ডার বা এর প্রতি হেট আছে, অ্যাঙ্গার আছে, সেখানে কিন্তু গ্রুপ কোহেশনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
এটা হচ্ছে এক ধরনের পেশা নির্বাচনের ক্ষেত্রে ভুল হওয়া। আর এক ধরনের পেশা নির্বাচনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধরুন কিছু মানুষের টাইপ আছে যারা বিজনেস করতে পারেন, কিছু মানুষের টাইপ হচ্ছে তারা ইন্টেলেকচুয়ালি ভালো পারফর্ম করতে পারেন, কিছু মানুষের টাইপ হচ্ছে যে তারা রিলেশনশিপ রিলেটেড অ্যাক্টিভিটিস বেটার করতে পারেন। মেবি ইট ইজ এ পাবলিক রিলেশন, মেবি ইট ইজ এ সোশ্যাল রিলেশন, বা মেবি ইট ইজ এ কাউন্সিলিং, বা মেবি ইট ইজ এনি টাইপ অফ সোশ্যাল কমিউনিকেশনস। এই টাইপটা তার পার্সোনালিটি টাইপের মধ্যে পড়ে যায় এবং হ্যান্ড রাইটিং থেকে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে এগুলো আইডেন্টিফাই করি। আমরা একটা বিশেষ এখানে একটু বিশেষ টিপস দিলে যদি বলা যায় যে ধরুন কিছু না, ধরুন আপনি একটা সিগনেচার করলেন, আমরা কিন্তু সিগনেচারটা থেকে বলে দিতে পারি যে আপনার কি টাইপের পেশা নির্বাচনের ক্ষেত্রে আপনার সুবিধে হয়, অসুবিধা, মানে কি টাইপের পেশা নির্বাচন করলে আপনার ভালো হতে পারে। যাদের ধরুন লেখার টানগুলো ওপরের দিকে খুব বেশি থাকে, লেখার টানগুলো ওপরের দিকে টানটা বেশি থাকে, মানে ধরুন একজন ধরুন লিখছে, ধরুন ওপরের দিকে টানটা বেশি, তার সবসময় ওপরের দিকে যাওয়ার টান আছে, তার লেখার মধ্যে ওপরের দিকে টান বেশি আছে। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের নিচের দিকে টানটা বেশি থাকে, মানে যেখানে ওয়াই জি ওই টেনশন গুলো খুব বড় বড় হয়ে যায়, মানে যারা ধরুন এইভাবে লিখে, ধরুন একটা এরম ভাবে লিখছে বা এই দিকে টান আছে, নিচের দিকে যাদের টান বেশি, এরা দু ধরনের পেশা নির্বাচন করতে সক্ষম। ধরুন উপরের দিকে যাদের টান বেশি তারা সবসময়তেই দেখবেন মাইন্ড রিলেটেড, ইন্টেলেক্ট রিলেটেড, প্ল্যান রিলেটেড বা এডুকেশন রিলেটেড এরা কিন্তু খুব ভালো পেশার দিকে যেতে পারে, যাদের উপরের দিকে টানগুলো বেশি বেশি থাকে সিগনেচারের মধ্যে। আবার যারা ধরুন নিচের দিকে টানগুলো বেশি থাকে তারা ম্যাটার রিলেটেড বিজনেস বা ম্যাটার রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো খুব ভালো করতে পারবে। এবার ধরা যাক এই মানুষটিকে ম্যাটার রিলেটেড বিজনেসের মধ্যে চলে আসতে হয়েছে, উনি কিন্তু পারবেন না করতে, কেননা ওনার পার্সোনালিটি টাইপের সাথে কিন্তু ওই অ্যাক্টিভিটিটা ফিট করে না। জোর করে করতে হবে, কিন্তু বেশি দিন উনি ধরে রাখতে পারবেন না। একদম এমন একটা প্রসঙ্গে এবার আসবো, প্রত্যেকের ঘরে ঘরে। প্রসঙ্গটা আর কিছু না, শিশুদের অমনোযোগিতা এবং একাগ্রতা। যে কোনো বাড়ির অভিভাবকদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের নিয়ে তো বিরাট বিড়ম্বনা এবং বিরাট চিন্তা, দুশ্চিন্তা। তো এই ধরনের সমস্যাগুলোর উৎস কি, আর সেই সমস্যাগুলোর সমাধানই বা কি করা যায়? আমরা এমন একজনের সামনে আজকে এসেছি যে যিনি গ্রাফোলজি বিজ্ঞান দিয়ে সুন্দরভাবে আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছেন, এবং তাকে পাওয়া খুব মুশকিল। আজকে আমরা পেয়েছি, শুধু পেতে গিয়ে অনেক কষ্ট আমাদের করতে হয়েছে। আমি সে কথা আর আসবো না, আমি মিস্টার বোসের কাছে যাচ্ছি। শিশুদের মনোযোগের সমস্যা এটা এক ভীষণ সমস্যা, ঘরে ঘরে সমস্যা এটা। এর বিভিন্ন ধরনের কারণ রয়েছে। সব শিশুদের মনোযোগের সমস্যার কারণ এক হয় না। প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে এক ধরনের সমস্যা আছে, যেই সমস্যাটাকে বলা হয় যে অ্যাটেনশন ডেফিসিট, মানে একাগ্রতার অভাব যেটা বলা হয়। এই অ্যাটেনশন ডেফিসিট এটা যদি কোনো হাইপার অ্যাক্টিভিটির মধ্যে থেকে দেখা যায়, মানে ছটফট করছে অতিরিক্ত, তার বহু কারণ থাকে। তার মধ্যে একটি কারণ হচ্ছে এক্সেসিভ ভিডিও গেম খেলা। এক্সেসিভ ভিডিও গেম বা কম্পিউটার গেম যদি বাচ্চাদের কাছে, অনেক সময় মা বাবারা, যে বাচ্চা দুষ্টু বাচ্চা, একটু চঞ্চল বাচ্চা, তাকে একটা ভিডিও গেম দিয়ে বসিয়ে দেওয়া হলো, তাহলে দেখা যাচ্ছে যে শান্ত হচ্ছে, কিন্তু এটা যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে মস্তিষ্কে সেটা বুঝতে পারছি না। কারণ এই যে ভিডিও গেম, কি গেম খেলছে বিষয়টা তা নয়,
কিন্তু এই ভিডিও গেমের যে স্পিড, হাই স্পিড যে ট্রানজিশন, আমাদের শিশুদের মস্তিষ্কের সেলগুলো এই হাই স্পিডটাকে পিক আপ করে খুব ফাস্ট, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে 1-1.5 মাসের মধ্যে শিশুটি ওই হাই স্পিড ট্রানজিশনস যেটা মুভ করে গেমের মধ্যে, সেই অনুযায়ী কিন্তু তার ব্রেনের স্পিড তৈরি হয়ে যাচ্ছে। এবার যখন সে ওই মেশিনটি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে যখন সে ক্লাসরুমে আসছে, ক্লাসরুমে তাকে কিন্তু কপি করতে হচ্ছে, তার ফলে আই আই লিখতে হচ্ছে, গো গো লিখতে হচ্ছে। এই যে স্লোয়ার স্পিডে তাকে লিখতে হচ্ছে, তার চোখ এবং আঙুলের সমন্বয় সাধন করে কপি করতে হচ্ছে, ব্রেন আর করতে পারছে না। ব্রেন হাই স্পিড চাইছে, কিন্তু সে এখন আর ফুটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা এগুলো আর খেলতে পারছে না। তাই বাবা মায়েরা যদি এটা দেখেন যে সেই ছেলেটি মোবাইল এবং কম্পিউটার গেম 3 ঘন্টা কনসেন্ট্রেট করে খেলছে, কিন্তু অন্য কোনো কাজ কনসেন্ট্রেট করতে পারছে না, তাহলে আপনি বুঝবেন এটা মোবাইল গেমের কারণে তার কিন্তু একাগ্রতা নষ্ট হয়েছে। এবং এটা হ্যান্ডরাইটিং থেকে আমরা বুঝে যাই, কেননা হ্যান্ডরাইটিং এ কিন্তু যে ছন্দময় লেখা লিখতে হলে চোখ, আঙুল এবং মস্তিষ্ক এই 3টে সমন্বয় সাধন করতে গেলে তার স্পিডের একটি সুনির্দিষ্ট ভাবে তাকে গড়ে তুলতে হয়। এই সুনির্দিষ্ট স্পিড গড়ে ওঠে যখন সে সামাজিক স্বাভাবিক কাজকর্মের মধ্যে থাকে এবং খেলাধুলাগুলো তার স্বাভাবিক স্পিডের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফুটবল, ক্রিকেট, ক্যারাম বা ছোটাছুটি করা, সাইক্লিং করা, যেগুলো হিউম্যান স্পিডের সাথে রয়েছে। এটা একটি কারণ। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে মনোযোগের একাগ্রতার অভাব, যেটা আমাদের সাম্প্রতিককালে কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজিতে আমাদের রিসার্চের ফলাফল, প্রায় 400-500-র উপরে বাচ্চাদের সাথে আমরা এটা রিসার্চ করে দেখেছি, যেটা খুব প্রকট হয়ে উঠেছে। এবং এটা নিয়ে বিভিন্ন পেপারে আমাদের এই রিসার্চ সম্পর্কে তার ফলাফল সুনির্দিষ্ট নিয়ে আলাপ আলোচনাও করা হয়েছে, রিপোর্টও বেরিয়েছে। সেটা হচ্ছে ভিটামিন D3 ডেফিসিয়েন্সি। আপনি বলবেন হাতের লেখা থেকে এটা ধরা যায় কি করে? ধরা যায়, এটা হাতের লেখা থেকে আমরা বুঝতে পারি। কেন বুঝতে পারি এ প্রসঙ্গে আমি মহাপাত্র সাহেবের থেকে 2 মিনিট বেশি সময় নিয়ে নিচ্ছি, একটু অসুবিধা নেই তো? না না, আপনি বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা খুব প্রথমত মনে রাখতে হবে যে আমাদের কিন্তু 2টো ব্রেন। একটা ব্রেন যেটাকে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা ব্রেন যেটাকে বলে এন্টেরিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের ইন্টেস্টাইনের এখানে রয়েছে। এবং এই দুটো ব্রেন কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলে। এবং এরা যখন ভিটামিন D3 ডেফিসিট হয়, তখন এই এন্টেরিক নার্ভাস সিস্টেম জানতে পারে এবং সে খবর দেয় তখন এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, তার মানে ব্রেনকে খবর দেয়। এবং কি হয়, এই ভিটামিন D3 যখন কমে যায় তখন সে একটি হরমোন তৈরি করতে পারে, যে হরমোনটার নাম সেরোটোনিন। যদি কোনো ডাক্তার এখানে থাকেন তারা নিঃসন্দেহে এই শব্দগুলোর সাথে, বা আমাদের সাইকোলজিস্ট যারা শুনছেন তারা নিঃসন্দেহে এই শব্দগুলোর সাথে পরিচিত। সেটা হচ্ছে যে সেরোটোনিন যদি সাফিসিয়েন্ট পরিমাণে ব্রেনে না থাকে, তাহলে ব্রেন কাম থাকে না, শান্ত থাকে না, ব্রেন কনসেন্ট্রেট করতে পারে না। কারণ ওটা হচ্ছে ব্রেনের খাদ্য, ব্রেনকে স্বাস্থ্যবান হিসেবে চালানোর জন্য। এবং তার ফলে কি হয়, তার ফলে ব্রেন অশান্ত হয়ে উঠতে থাকে এবং ব্রেন তখন মনোযোগ দিতে পারে না। আমরা বহু বাচ্চাকে দেখেছি, যখনই হাতের লেখায় আমরা দেখছি যে ভিটামিন D3 সিমটম এসে গেছে, আমরা তাকে ইমিডিয়েটলি ডাক্তারদের সাথে কাছে পাঠিয়ে দিচ্ছি। ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে দেখা যাচ্ছে ভিটামিন D3 ডেফিসিট হয়েছে 9, 7, 3 পর্যন্ত আমরা পেয়েছি। এর আরো অনেক প্রয়োগ আছে এবং পরবর্তীকালে তাদের ভিটামিন D3 যখন বেড়ে গিয়েছে, বাচ্চাগুলো কিন্তু আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে এবং এবার তারা কিন্তু মনোযোগ দিতে পারছে, যেটা 30 থেকে 70-এর রেঞ্জের মধ্যে থাকা দরকার। কাজেই মনোসংযোগের এখন যে অসুবিধায় কোভিড সিচুয়েশনে স্পেশালি হয়ে গিয়েছে, প্লাস আমাদের জীবনযাত্রা, আগেকার দিনে আমাদের মধ্যে এই জিনিসগুলোর প্রকট ততটা ছিল না। আমাদের ছোটবেলায় খেলাধুলা করবার যথেষ্ট সুযোগ পেয়েছিলাম আমরা,
কিন্তু এখনকার বাচ্চারা যেহেতু এমন একটি লাইফস্টাইলের মধ্যে চলে এসেছে যেখানে সানলাইট এক্সপোজার কমে গিয়েছে বলে ভিটামিন D3 এমনি কমে যাচ্ছে, আর কোভিড সিচুয়েশনে তো লকড হয়ে গিয়েছে, আরো কমে যাচ্ছে। থার্ড কারণ হচ্ছে, যে কারণটা এখন কোভিড সিচুয়েশনের কারণ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যানিম্যাল, ভুললে চলবে না। 2.5 লক্ষ বছর ধরে কিন্তু বিবর্তিত হয়ে আমরা এসেছি, এবং আমরা কিন্তু ভার্টিক্যাল, এবং আমরা চলমান। আমরা ভার্টিক্যাল এবং চলমান গতির মধ্যে কিন্তু আমরা স্বাভাবিক। এবার আপনি এই চলমান গতিশীল শরীরটাকে আপনি ঘরের মধ্যে লক করে দিলেন। বারবারন্ত সেল, বারবারন্ত এনার্জি হচ্ছে, বাড়ছে, এনার্জি বাড়ছে, বারবারন্ত বললাম, এনার্জি বাড়ছে, সেল বাড়ছে, গ্রোথ হচ্ছে, কিন্তু আপনি আমার বাচ্চাটার মুভমেন্ট বন্ধ করে দিয়েছেন। এবার মুভমেন্টটা ভেতরে গিয়ে কিন্তু এনার্জি কনসেন্ট্রেট করছে, আর এনার্জি যত কনসেন্ট্রেটেড হবে এনার্জি তত জোরে ধাক্কা মারবে। এটা আমরা সবাই বুঝি। কুকারের মধ্যে যত স্টিম বাড়তে থাকে কুকার তত জোরে কিন্তু সিটি দেয়। কাজে আমরা বাচ্চাগুলোকে যখন ঘরে বন্দি করে দিচ্ছি, এনার্জি রিলিজ হতে পারছে, তার ফলে ছটফটানি বেড়ে যাচ্ছে। এবং সেটা আমরা হাতের লেখা থেকে কিভাবে দেখছি, যে এটা এক্সাজারেটেড মোটর মুভমেন্ট হচ্ছে, হাতগুলো ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না। মানে একটা স্বাভাবিকভাবে যদি কেউ এআরই লেখে, এটা একটা ছন্দময় লেখা, কিন্তু এটা যখনই এনার্জি কনসেন্ট্রেটেড হচ্ছে, ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, খুব ছিটকে যেতে পারে এটা এইদিকে, অথবা অতিরিক্ত কম্প্রেসড হয়ে যাচ্ছে হাতের লেখা। মানে বাচ্চাটা এখন লিখছে হয়তো আর যেতে পারছে না এদিকে, হয় খুব জোরে বেরোনোর চেষ্টা করছে কিংবা আটকে যাচ্ছে। এই দুটোই কিন্তু দেখা যাচ্ছে যে হাইপার অ্যাক্টিভিটির লক্ষণ। এবং আমরা এটাকে কিন্তু এবার আমরা ওই গ্রাফোথেরাপির মাধ্যমে সারিয়ে দিচ্ছি, 4 মাস 3 মাস লাগছে। এবার যেরকম কারণ হচ্ছে সেই অনুযায়ী তাকে আমরা সারিয়ে দিচ্ছি। একদম। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে মাঝে অনেকটা সময় আমাদের চলে গেছে, যার জন্য চটপট প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে হচ্ছে। গ্রাফোলজির গুরুত্ব এতক্ষণ আমরা বুঝে গেছি। গ্রাফোলজি সায়েন্স না, বিতর্কের মধ্যে আমরা যাইনি, প্রমাণ হয়ে গেছে। স্বাস্থ্য ও শারীরিক সমস্যার ক্ষেত্রে খুব ছোট করে যদি আমাদের বুঝিয়ে দেন যেটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে আপনি যখন বলবেন আমরা আরেকটা হাতের লেখা তৈরি করে রেখেছি, সেটাও দেখাবো আপনাকে। দেখিয়ে দিই হাতের লেখাটা। হাতের লেখাটা পরে দেখাবেন, আমি প্রথমে আমার অভিজ্ঞতাটি বলি, আমার নিজের অভিজ্ঞতাটি বলি। আচ্ছা, মানে এর থেকে বড় বোধহয় আমার কাছে এরকম শয়ে অভিজ্ঞতা আছে, আমি আমার অভিজ্ঞতাটি বলি। যে 2009-10 সালে আমাকে বলা হয় আমার গল ব্লাডারে স্টোন হয়েছে। আমার একটু পিঠে ব্যথা করছিল, আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, ইউএসজি করতে বলেন, এবং ইউএসজি রিপোর্ট হচ্ছে গল স্টোন। আমি কিন্তু 1% এক্সাজারেট করে বলছি না, আমাদের স্টাফেরা জানেন এবং বহু স্টুডেন্টরাও এই ইতিহাসটি জানেন। এবার আমার ডাক্তার বন্ধুরা যারা রয়েছেন, আমাদের সাথে রিসার্চ করেন আমাদের ইনস্টিটিউটে গ্রাফোলজির বিকাশ নিয়ে, তারা কিন্তু সব আমাকে বলে চলেছেন যে তুমি ভয় পেও না, আমরা ওটিতে নিয়ে যাবো, তোমাকে ঠিক করে সার্জারি করে দেবো, কোনো চিন্তা নেই। বাট আই ওয়াজ নট কনভিন্সড। আমি কনভিন্সড নই যে আমার গল স্টোন হয়েছে, কারণ আমার হাতের লেখা বলছে না আমার গল স্টোন বলছে না। সেই জন্য আমি যেতে চাইছি না। আমাকে ডরফুক বলা হচ্ছে, আমাকে ভীতু বলা হচ্ছে, টিজ করা হচ্ছে, কিন্তু আমি তো কনভিন্সড নই। কারণ আজ পর্যন্ত আমি জানি যে এই বিজ্ঞানটি কোনোদিন বিট্রে করেনি মানুষকে। মেশিন বিট্রে করে, কিন্তু ব্রেন বিট্রে করে না মানুষের। আর হ্যান্ডরাইটিং যেহেতু ব্রেন রাইটিং, মস্তিষ্ক থেকে আসছে, সেই জন্য সুনির্দিষ্ট চিহ্ন কিন্তু হ্যান্ডরাইটিং এ থাকতে বাধ্য। হ্যান্ডরাইটিং আসেনি মানে আমার গলস্টোন নেই, কিন্তু আমি তো প্রমাণ করতে পারছি না, কেননা ফটো বলছে গলস্টোন আছে, ইউএসজি রিপোর্ট বলছে গলস্টোন আছে। আলটিমেটলি সেকেন্ড সার্জনের কনসালটেশনের জন্য আমাকে হুগলি ডিস্ট্রিক্টে চলে যেতে হয়েছিল। আমাদের একজন স্টাফের বাবা, উনি আমাকে সাহায্য করেছিলেন, উনি ডক্টর। উনি বললেন যে গলস্টোন আছে, কিন্তু রিপোর্ট কিন্তু ফেডেড, ভালো দেখাচ্ছে না, তুমি একটা সেকেন্ড ওপিনিয়ন। আবার আমাকে ইউএসজি করতে যেতে হলো এমন একজন গণ্যমান্য
ডাক্তারের কাছে, যিনি কিন্তু কলকাতাতে খুব রেকগনাইজড, যিনি আবার অন্য ডাক্তারদের ট্রেনিংও দিতেন ইউএসজি করার ব্যাপারে, কিভাবে করতে হয়। তিনি দেখে বললেন যে তোমার একটা গলস্টোন হয়নি। উনি আমাকে ফিলিপস মিল্ক অফ ম্যাগনেসিয়া 5 টাকা দিয়ে আমাকে বললেন তোমার অসুখ সেরে গেছে, যাও। হাতের লেখা বিশ্বাসঘাতকতা করে না এবং আইডেন্টিফাই করতে পারে, ডিজিজ আইডেন্টিফাই করতে পারে, এবং এতটা অ্যাকুরেটলি করতে পারে আমাদের আরেকজন স্টাফের বাবাকে প্রস্টেট ক্যান্সার হিসেবে ডায়াগনাইজ করা হয়েছে। আমরা হাতের লেখা থেকে বলে দিয়েছিলাম প্রস্টেট ক্যান্সার হয়নি, এবং পরবর্তীকালে উনি কিন্তু 2nd, 3rd, 4th চেকিং এ দেখা গেছে তার প্রস্টেট ক্যান্সার নেই। মেশিন ভুল করে অনেক সময়, মেডিকেল সায়েন্স এতটা উন্নত হলেও মেশিন কিন্তু ভুল করতে পারে, কিন্তু হাতের লেখা কিন্তু ভুল করে না। সেই জন্য প্রথম হচ্ছে হাতের লেখা থেকে কিন্তু শরীরের বহু অসুখ চিহ্নিত করা যায়, এবং এতটা ভাবে করা যায় কি যখন আমি এখনো অ্যালার্ট নই তার আগে হ্যান্ডরাইটিং ইন্ডিকেশন দেয় যে ডিজিজ আসছে এই ধরনের। কেননা মাচ বিফোর দ্য পেইন স্টার্টস কিংবা মাচ বিফোর দ্য সিমটম দ্যাট আই ক্যান রেকগনাইজ, আমার ব্রেন কিন্তু সিমটম আগে জেনে গিয়েছে, সেই জন্য ব্রেন ওটাকে ডেলিভার করা শুরু করে দেয়। সেই জন্য আমরা হ্যান্ডরাইটিং এর থেকে এতটাই বেনিফিট পাই যে অনেকটা ভ্রূণ অবস্থাতেই কিন্তু বহু রোগের আইডেন্টিফিকেশন হয়, ক্যান্সার থেকে শুরু করে মাইগ্রেন পর্যন্ত। সময় কম, কিন্তু বলতে হচ্ছে আপনারা যারা শুনছেন তারা কিন্তু আমেরিকান ক্যান্সার রিসার্চ সোসাইটি টাইপ করবেন গুগলে এবং যাবেন, গিয়ে দেখবেন ওখানে যে হ্যান্ডরাইটিং অ্যান্ড ক্যান্সার, ওরা 1957 এর একটা রিসার্চ বলবে যেখানে 900 জন পেশেন্টের হ্যান্ডরাইটিং থেকে প্রথমে ক্যান্সার ডায়াগনোসিস করা হয় 89-এ, 89 জনের, এবং পরবর্তীকালে তাদের যখন টেস্টে পাঠানো হয় মেডিকেল কনফার্মেশনে 72 জনের কিন্তু কনফার্মড ক্যান্সার ধরা পড়ে। এই রিসার্চও আছে। এছাড়া বহু রিসার্চ আছে, গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে, স্পন্ডিলিসিস ধরা পড়ে, আর্থ্রাইটিস ধরা পড়ে, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, লিপিডের কোনো চেঞ্জ হচ্ছে কিনা ধরা পড়ে। বহু অসুখ কিন্তু হাতের লেখার সিমটমস আছে, এটা হচ্ছে শরীরের। এবার মহাপাত্র স্যারকে আমি বলবো একটা মনের সংক্রান্ত একটি হাতের লেখা যদি দেখান। আমরা হাতের লেখাটা দেখে নিচ্ছি, তারপরে আবার শুনবো। পুরো স্ক্রিন জুড়েই হাতের লেখাটা দেখবো। এই ভদ্রলোক বহুদিন ধরে খুব ডিস্টার্ব ছিলেন, কিন্তু বুঝতে পারতেন না যে ওনার অসুবিধাটি কোথায়। হাতের লেখা থেকে কিন্তু আমরা এই হাতের লেখাটি থেকে আমরা কিন্তু আইডেন্টিফাই করি সুনির্দিষ্ট ভাবে যে ওনার বাইপোলার ডিসঅর্ডার আছে, ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এবং ওনার যে বাইপোলার ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা আছে সেই জন্য আমরা ওনাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাই, এবং সাইকিয়াট্রিস্টের কাছে যখন পাঠানো হয় সাইকিয়াট্রিস্ট তাদের নিজস্ব নিয়মে সাইকোলজিস্টদের দ্বারা ডায়াগনোসিস করেন এবং নিজে কিন্তু কনফার্ম করেন যে ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, এবং হি ওয়াজ অন মেডিকেশন দেন, এবং অনেকটা কন্ট্রোলড হয়ে এখন একটা স্বাভাবিক লাইফ লিড করছে। কতক্ষণ লেগেছে আপনারা যদি জিজ্ঞাসা করেন, এই ম্যানিক ডিপ্রেসিভ এটা আছে এটা আইডেন্টিফাই করতে ধরুন 20 থেকে 30 মিনিট লাগছে ম্যাক্সিমাম। কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজিতে তো আমরা এই টুলগুলো এখন শেখাচ্ছি আমাদের অ্যাডভান্স কোর্সের লেভেলে। যে সমস্ত সাইকোলজি পড়া মেয়েরা যারা শিখছেন, ছেলেরা যারা শিখছেন, তারা কিন্তু এগুলো জানতে পারছে। হাতের লেখা থেকে মনের অসুখ এবং হাতের লেখা থেকে শরীরের অসুখ দুটোই কিন্তু আইডেন্টিফাই করা যায়। থ্যাংক ইউ। মহাপাত্র সাহেব আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে যদি হয় তাহলে মেডিকেল সায়েন্স এটা ইউজ করা হচ্ছে না কেন? রাইট, প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে। আমি শুধু এটুকু উত্তর দিতে পারি যে গত 100 বছরে শুধু জার্মানিতে 50টি পিএইচডি থিসিস সাবমিট করা হয়েছে, সাকসেসফুলি কনক্লুড হয়েছে, মানে 2 বছরে একটি করে থিসিস হয়েছে, এবং তার 80% হয়েছে ডিজিজ নিয়ে রিসার্চ পিএইচডি লেভেলে শুধুমাত্র জার্মানিতে, এবং সেটা গ্রাফোলজি।
বর্তমানে কলকাতাতেও আমাদের একটি ডক্টরাল থিসিস নিয়ার কমপ্লিশনে আছে, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হাউ ক্যান বি আইডেন্টিফাইড থ্রু হ্যান্ডরাইটিং। এবং অলরেডি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে কিন্তু হাতের লেখা থেকে পলিসিস্টিক ওভারিয়ান ডায়াগনোসিস হয়েছে। আমাদের একজন পিএইচডি স্কলার উনি ওটা করেছিলেন এবং সেটা কিন্তু সায়েন্স কংগ্রেসে রিপ্রেজেন্টেড হয়। হচ্ছে, অনেকে হয়তো জানেন না, কিন্তু এগুলো হচ্ছে, এটা করা যায় সুনির্দিষ্ট। Thank you. We will come to a question, because there was a demand from people that there should be some discussion in English. So with permission of our honorable guest, I will ask one question in English. Suicide. The name suggests it's a devastating thing. Suicide suggests the man commits suicide when he or she is pushed to the wall. And my obvious question to Mr. Mohan Bose, whether this can be averted or this can be identified during course of their studies or handwriting. These are the two questions to you regarding suicide. Thank you very much. See, this is the amazing benefits of handwriting analysis, that only handwriting analysis can identify a suicide-prone person much before he had committed the suicide. Number one. Number two, handwriting also can identify whether a person, it is a committed suicide or it's a murder. It can differentiate. Now, if you ask me to discuss about this murder and suicide, not only for enforcement agency, I had solved many problems in Jharkhand, where the judiciary, the enforcement, the court used to send the documents to me, where the claimant already has claimed that the person has committed suicide, but there is no evidence. So the handwriting told whether it's a committed murder, but there is no evidence of murder. So handwriting, we have analyzed handwriting of those victims and could differentiate whether it's a suicide or murder. And international evidences on suicide or murder is so uniquely same that even Hitler's suicide note, if you study, or even any suicide note if you study in Kolkata, the symptoms are uniquely same. And second is whether we can identify a suicide-prone person. Yes. And for that purpose, I was invited by Indian Defense Intelligence to combat suicide in Siachen Glacier border, where I trained the special forces to identify whether the artillery who were deployed in the isolated snowfall areas in the Siachen Glacier border, there the rate of suicide among artilleries was 3 in 2 months on an average. And after we trained and applied identifying the suicide-prone artillery, they were brought forth to the land, they were counseled, they were rectified, they brought back to the normal mental state and again deployed. And thus, much of the artillery were saved at present in Indian defense area. And in the schools also, we have trained many school teachers to identify suicide-prone persons. And the very recent case also, Sushant Singh Rajput's case, much before the aims of Delhi concluded that it is not a murder, it is a suicide, I was given the handwriting samples through some special sources to analyze Sushant Singh Rajput's handwriting.
And that was published in many medias that we have confirmed that it was a case of suicide. And those came into in many medias, in newspapers also. So, suicide or murder? Already you have discussed about Sushant Singh Rajput case, and see, people are watching from Delhi. You are knowing Mr. Dr. Ajit Pathak from PRSI is watching the show. Wonderfully organized this face to face. It's a compliment. So thank you, Dr. Ajit Pathak. Many people are watching. In spite of our technical glitches, people are still there. It is a lot of encouragement to us. So the next question, suicide or murder? How graphology can be used to give a solution about this confusion? Suicide or murder? Yeah. As I told you, that suicide or murder actually can be identified, and that can serve as a purpose for the judiciary, for the enforcement department to decipher and solve the case in a very easy way. And due to some legal barrier, I can't express many things, but we have solved many such questions, that where it is a murder, it's a murder, or it's a suicide, it's a suicide. And in most interesting aspect, that beneficial for the students, for the guardians, for the parents, or for the common man, that anytime if you consult any graphologist who knows this, or you have a doubt that something is not going good in that person, check the handwriting, and you will definitely, if it is identified that he is losing hope to live very fast, there is a way to save the life. And I should not exaggerate, only this COVID situation during April or May onward till September, I personally have saved 7 lives during this COVID situation. Either wife contacted me for husband's suicide prone, or somewhere the young girls, their unbearable pain, and they have already attempted and saved, and in that situation they came to me. We developed them to normal person. Yes. So graphology can deliver huge amount and save a person much before he has committed the crime. Yes. Or suicide. So it is again proved that it is a change maker's show. Yes. So we will take up the questions one by one. Now we will go to 3 signatures of prominent persons, and I will request to show signatures one by one. So let's see the signatures. So full screen of the signature will give a good view. Yes. Bhagat Singh, 25th April 1929. That is the signature. Probably he was not in public life. Exactly. Exactly. It is so that we are not seeing through this signature the original Bhagat Singh. Probably because that was the time when the order of being gallowed already was known to him, or because this is a signature of Bhagat Singh, which shows that a high level of despondency and mental breakdown. So it is very much evident.
And history shows that it was during 29. Yes, it was during that time most probably that he could not sustain that spirit ultimately. Agony. Okay. So can we go to the next much signature? can be told, but there is a limitations for that. Mr. Mahapatra should excuse me, because a signature can be explained as much as 30 to 40 lines I can write on any signature. And there are various facets of life that reflects in the signature. But I will tell 1, 2, 3 points maximum because of constraint and because of some other reasons also. Please show any other signature you can. Yeah. Let's see the next signature. Another. Amitabh Bachchan. Wow. No, please show Amitabh Bachchan. Not Azharuddin. Please show Amitabh Bachchan. Right. No. This is Azharuddin. Amitabh Bachchan. This is Amitabh Bachchan. I do not know whether this is the recent signature or it is 5-10 years, because it has been obtained from Google image. So with respect, we are showing this signature. The good things, I think, will be nice. This signature shows Mr. Bachchan believes that there is nothing shortcut in the life. That is one part. Second part, this signature shows that he wanted to see himself very high in the success level in the context of the recognition, in the context of performance, as well as in the context of achievement, be it financial or be it social recognition. So he always aspired for high achievement. And while doing so, the signature also shows that he never forgot about his family, about his own people at home. He always tried to strive a balance between his private life as well as professional life. Thank you. So we can go to the next signature. Muhammad Azharuddin. Yes, please zoom. Muhammad Azharuddin. This signature shows that it was not very smooth life that he had traveled, especially in the professional sports and other field, as well as the growth and the struggle. Tremendous ups and downs, conflicts, emotional struggle, real struggle was always the main thing in his life. But he never quit from the optimism. He always tried to hold optimism. Even when there was a bad patch, he didn't lose it. The optimism. There are many other things can be told, but this much. Okay, so it's a change in the whole track of the program. We have discussed in English also for the convenience of some people, but initially we thought this first row will be in Bengali. Now I will come to Dampotto Somporker Bojaporar Obhav. Marital relationship problems, so many things. How graphology can help
a fighting couple to overcome the crisis. দাম্পত্য সম্পর্কের বোঝাপড়ার অভাব গ্রাফোলজির সাহায্যে কতটা দূর করে? বাংলায় বলুন। বাংলায় বলবো? বলুন। একটা টিপিক্যাল সবচেয়ে কঠিন যেটা ডিফিকাল্ট সমস্যা হয় হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে, যখন যে কোনো একজন পার্টনারের মধ্যে অ্যাম্বিভ্যালেন্স থাকে। অ্যাম্বিভ্যালেন্স শব্দটার মানে হচ্ছে, মানে আমার দুটো পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্য যখন সমান স্ট্রেংথে ডিসপ্লে হতে থাকে। আমি একটু উদাহরণ দিয়ে বললে ভালো হয়। সেটা হচ্ছে, এটা বুঝতে দেয় না অপর পার্টিকে যে আমার পার্টনার আমাকে ভালোবাসে না আমার পার্টনার আমাকে ঘৃণা করে। এবং ভেরি কমন কনফ্লিক্ট এই অ্যাম্বিভ্যালেন্স, এটাকে ইংরেজিতে বলে লাভ হেট। মানে আমি দেখছি যে আমার পার্টনার আমাকে ভালোবাসে, কিন্তু আমি এটাও অনুভব করি, অভিজ্ঞতা আছে যে আমার পার্টনার আমাকে ডমিনেট করে, কখনো কখনো খুব উচ্চ স্বরে আমাকে ক্রিটিসাইজ করে, কিংবা কখনো কখনো স্ল্যাপও করে দেয়। এই যে লাভ এবং হেট, যখন এই অ্যাম্বিভ্যালেন্স থাকে কারোর মধ্যে, মানে দুটো পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্য যখন সমানভাবে থাকে, তখন সবচেয়ে গন্ডগোল পাকায় হচ্ছে দাম্পত্য জীবনে। এবং এটা এত প্রকট ভাবে আমাদের এখানে রয়েছে যে একই সাথে সে না ডিভোর্স দিতে পারছেন বা ডিভোর্স চাইছেন, না একসাথে শান্তিতে থাকতে পারছেন। ওনারা যখন বুঝতে পারেন না, তখন হাতের লেখা থেকে কিন্তু আমরা খুব সুনির্দিষ্ট ভাবে বুঝতে পারি যে এখানে একটা অ্যাম্বিভ্যালেন্স রয়েছে। এবার সেটাকে রেকটিফাই করার পদ্ধতি আমাদের মধ্যে আছে এবং শান্তি ফিরিয়ে আনা রয়েছে। এটা গেল এক ধরনের ব্যাপার। দ্বিতীয়ত, দাম্পত্য জীবনের কলহের ক্ষেত্রে আরো বহু সমস্যা তৈরি আছে, কিন্তু সব ক্ষেত্রে একটি জিনিস আমরা মূলত দেখি, সেটা হচ্ছে ওনাদের মধ্যে সম্পর্কের ঠিক কোন জায়গা বুঝতে অসুবিধে হচ্ছে। আমরা সম্পর্ক বলতে ভাবি যে আমার মতো করে আর একজন, ইউনিটি। কিন্তু একটি সম্পর্ক টিকে থাকে ইউনিটির ওপরে দাঁড়িয়ে নয়। একটা সম্পর্ক টিকে থাকে when one party accepts the limitations of others. That means what my partner will not be able to give me. And the partner also should know what the other party has the limitations not to give. আমরা তখন এটাকে আইডেন্টিফাই করি, কেননা দুটো মানুষ কিন্তু উইথ দেয়ার স্ট্রেংথস অ্যান্ড লিমিটেশনস। কিন্তু আমরা সম্পর্ক গড়ে তোলার সময় আমরা স্ট্রেংথের পেছনে যাই, এবং সেখানে গিয়ে আসল গন্ডগোলটা পাকে। আমরা যদি লিমিটেশনসটাকে জানতে পারতাম, যেমন একজন বিজ্ঞান মনস্ক মানুষ, উনি খুব রিসার্চ করেন, খুব বেশি বেশি করে ল্যাবরেটরিতে থাকেন এবং সবকিছু ভালো ওনার, সৎ, পরিশ্রমী এবং মিতব্যয়ী, ওয়েল বিহেভড, কিন্তু দেখা যায় উনি সামাজিক দিক থেকে হয়তো একটু ঘর কোনো বা এক কোণে হয়ে আছেন, ইন্ট্রোভার্ট হয়ে রয়েছেন। এটা তার লিমিটেশনস। এবার অপর পার্টনারকে, ওয়াইফকে বা হাজবেন্ডকে তার পার্টনারের এই লিমিটেশনসটা অ্যাকসেপ্ট করতে হয়। গ্রাফোলজি যেটা করে সেটা হচ্ছে, যখনই এই কম্প্যাটিবিলিটির কোশ্চেন্স আসে, আমরা প্রথম ডেসিফার করার চেষ্টা করি যে দুজনের লিমিটেশনস গুলো কি কি, এবং দুজনকে তখন বলা হয় কি আপনি কি এই লিমিটেশনস গুলো অ্যাকসেপ্ট করছেন। দেখা যায় কনফ্লিক্টটা জানার বাইরেই ছিল এতদিন, যে আমি লিমিটেশনসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি, এবং এত সহজ হয়ে যায় তখন তাকে বোঝা যে আমাকে তো লিমিটেশনস নিয়েই মানুষের সাথে মিশতে হয়। আপনারা যারা শুনছেন, if any one of you have your best friend for last 10 years, can you claim that your best friend is same as you? Never. তাহলে আপনি বেস্ট ফ্রেন্ডের সাথে আছেন কি করে? এটা জেনে যে ও কখনো কখনো আপনার সাথে একটু ঝগড়া করবে, দুদিন আড়ি করে দেবে, তার মানে কি তার লিমিটেশনসটাকে অ্যাকসেপ্ট করে আপনি কিন্তু তার বেস্ট ফ্রেন্ড হতে পারছেন।
compatibility, this question can easily identify and can be solved easily. That what is the limitation of both the partner and whether both the partners are ready to accept the limitations of others mutually. এই দুটো দাম্পত্য মানে কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে কিন্তু মূল সূত্র হিসাবে আমাদের প্রথমে আসে। এছাড়া আরো অনেক লেয়ার্সে আমরা দেখি, কিন্তু এই দুটো মূল আমি বলে দিলাম, এবং এটা গ্রাফোলজি ক্যান ভেরি মাচ আইডেন্টিফাই, এবং আমাদের তো প্রায়শই এই কাউন্সিলিং করে যেতে হয়, মানে আইডেন্টিফাই করো, রেকটিফাই করো। So there is a limitation right now for us also. We will ask the question in Bengali. We will ask the question in Bengali. It will be flashed in the screen. But due to demands outside Bengal and other parts, they want the answer in English. So while we have to change the track. So the next question is, moner অস্থিরতাকে শান্ত করতে, the unrest in mind, how graphology is helpful? এটা আজকাল খুব বেড়ে গিয়েছে, সেটা আমরা বলছি যে English please. Yes. So nowadays it has, just like epidemic we have been observing pre and post COVID situation both, that there is a lack of inner rest of brain. Someone complains that due to the lack of inner rest I can't sleep properly, lack of inner rest, next day morning I do not get up with a freshness. Lack of inner rest is creating huge stress, for which my lifestyle, hunger, my thirst, all are being changed. So all these we are finding lack of inner rest, one of the most discussed subject among our clients nowadays. And graphology can identify lack of inner rest and the source of it. As I had discussed earlier, that one of the most effective source of lack of inner rest is vitamin D deficiency. If there is a vitamin D3 deficiency, the body absorbs minimum the vitamin C, calcium, iron, and body cannot produce sufficient amount of serotonin, that is the sense of pleasure, sense of comfort, that gives the brain a sense of rest and a good sleep. So when enteric nervous system, where in ANS, where there is a lack of vitamin D3, and due to that there is a lack of production of serotonin, that ultimately goes to the brain, and so brain is deprived of serotonin, for which the inner rest. So first, the person who have been hearing this session, they must, if face this situation anytime, please go to the doctor and have a checkup of vitamin D3 deficiency. If it is deficit, you know that is the cause. If that is not the cause, then there are other layers of causes. Now we start from the professional field. What the handwriting indicates, whether the source of lack of inner rest in brain is coming from the professional field, we eliminate. If we find, okay, there is lack of evidence in professional field, we go to the personal life, that including sexual life. So we find personal life, sexual life, where the source of restlessness or lack of inner rest is there. And accordingly, we diagnose, we eliminate, and we rectify the person. And it takes a very short time for us. Say half an hour to 1 hour maximum if you give, we can identify any person's source of lack of inner rest in them. Excellent. Now I will come to another question. The question will be in Bengali. বিভিন্ন সংস্থায় কর্মী নিয়োগে সঠিক প্রার্থী নির্বাচনে গ্রাফোলজি কিভাবে সাহায্য করে? The answer will be in English. How graphology can help any organization in selecting the right person? Question please on the screen. I will tell the high profile recruitment letter. First, I will tell a very simple fitter recruitment in one factory, where one of our faculty member was deployed to identify the right person who was an ITI pass fitter was the requisite qualification. So all candidates were selected,
on interview basis. There were 7 or 8 fitters were required in that factory. So our deployed graphologist was there now to scrutinize their handwriting to identify who will be the best from the shortlisted. Mr. Saurav Chakraborty was there. Mahapatra sir, you know the person. So while shortlisting, first Saurav picked up the 3rd or 4th sample. He is not a fitter. He is high qualified, more qualified. Well, how you came to know? Well, from handwriting analysis. Then the person was called upon. Did you suppress your qualification? So through interrogation, he said, yes, I am a computer engineer and also a fitter also. You followed. So first he had passed fitter and then he entered into computer engineer and became a software engineer from somewhere and planning for MBA, but finding nothing. Now he has applied. Naturally, sustainability of this employee was his question. Naturally, he was eliminated just within 2 minutes. That means the right candidate can be selected once the employer identifies what is your requirement. So I have been working with many corporates. Nowadays, it has reduced since 2019, but up to 2018, I used to recruit high-profile executives also. So the management used to give me the requisition. I need secrecy. I need financial dealing, so I need the clean hand, or like that. Or I need the formula to be secret, so because I want to deploy a chemist. You followed? Because my R&D department has some secrecy, so it should not be smuggled out for the competitive company, etc., etc. So if that requisition has to be given by the employer, then we can identify whether this particular applicant or that particular applicant fall into that category or not. Now, sometimes management's requisition is also, please see the private life, so that the personal disturbed life should not hamper the productivity and efficiency in the professional time. Because ultimately the high profile executives has to reach to the office by 8, 9 o'clock. So the earlier the disturbance, if anything happens, suppose he has a hangover, excessive, he takes the alcohol or something like that. So something happens, a negative lifestyle or any morose or conflicting lifestyle is there. So that will hamper ultimately the productivity. So then we also interfere to their personal life so that management can get the highest efficiency from the candidate. It can help, sir. Thank you. So our next question is very exciting, because a lot of invitations we are receiving in our public life, wedding invitations, and how the couple locks themselves by Koshti Vichar, horoscope, lot of things, blood, but how graphology can help both the parties to have the right candidate as their soulmates. As I told you, we have developed our specific tool for this purpose. And that specific tool deals with, number one, I will give some flash points. What is the emotional state? Number two, how much the person will have interest in building a family, the unit. Number three, how the person will deal the sexual romantic life, how the person deal with the seniors, that is the parents, how the person deal with the finance, how the person deal with emotional bonding with each other vis-a-vis the relationships, how the person deals with when there is an emergency situation, etc., etc. We have our points of analysis where we see whether both persons, how far they can reach to the standardization. Number one. Number two, then we see the limitations vis-a-vis each other, as I have
explained in my earlier questions, while answering the earlier questions. That what is the limitation of A and what is the limitation of B. Just now, today I was analyzing, in the morning I was analyzing one would-be couple's handwriting today morning itself. It was seen that the male partner, his emotional expression is very steady. And he always adapts whenever situation comes. And the female would-be partner, he is emotionally very vulnerable, and there is a resistance to accept any change, non-adaptability. So we have written this both. So the limitations, now the male partner has to decide whether he can accept these limitations of her. If he can accept for next 70 years, considering this will be, so he can go ahead. But he must know that he will give resistance to change. You followed? So this is how we analyze the compatibility between would-be partners and others. And if there is any danger signal, then I will give you a very sad story. Very sad story that the marriage was decided. I told earlier one that where it was at the gambling. Almost last, we discovered that there is a high level of gambling, and he has mortgaged the house also in Bangalore like that due to gambling. Now this is the second case that I am going to tell you, that after even the marriage was decided, the girl's father had advanced a huge amount of money for the furnitures and etc. etc. Card was about to print, and at that time only the couple came, and it was seen that the boy is a paranoid schizophrenic and on medication which was completely suppressed. And whatever informations were given, all were false. So this, when this was discussed with the boy, that how he will be also not happy after marriage, and how he also cannot make the wife happy. So they had to gracefully depart. I'm over. Okay, thank you. So our next question, actually I was so much engrossed, I never thought that the story will come to an end so early. Because at this point of time, I'm watching Facebook and YouTube, the laptop is open in front of me. People are really curious about this show. The next question. Stroke. We have only 4 questions left for the session, and before that I'll request for a 20 seconds break and we will come back very quickly. নমস্কার, সৌম্যজিৎ আপনাদের স্বাগত জানাচ্ছে ফেস টু ফেস সৌম্যজিতে। এই শোটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা ফেসবুক পেজ ফেস টু ফেস সৌম্যজিৎ লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে ভুলবেন না ইউটিউব চ্যানেল আই কমিউনিকেশনস সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। Thank you. This is the first show, inaugural show, so we'll be requesting you to subscribe the YouTube channel and to like the Facebook. That is why second break came, and we have only 4 questions left for this inaugural show. The next question: with the help of graphology, how depression, anxiety, and daily problems can be resolved? গ্রাফোলজি সাহায্যে মানসিক অবসাদ, উৎকণ্ঠা, দৈনন্দিন জীবনের জটিলতা কি সমাধান সম্ভব?
So obviously the answer will be in English. Yes, definitely. Not only Kolkata Institute of Graphology has developed the specific diagnostic tool to identify anxiety, depression of all time, core psychotic depression or reactive depression, etc., or manic depressive mood disorders, and there are so many. And in anxiety disorder, panic disorder, worry, tension, all forms of anxiety related problem can be diagnosed accurately by using graphological tool. And internationally also we have found there are several tools that are being used internationally to diagnose all these mental disorders, be it neurotic or be it the psychotic. And rectifications, yes, there is some limitations. We cannot rectify any psychotic problem, but definitely any neuroticism or any neurotic problem that include any type of mood disorder or any normal anxiety disorders or anything that can be well arrested, cured. And sometimes we need, if we see the intensity of the case is too high, then definitely we seek help of the psychiatrist. We suggest the client to go to the psychiatrist. But moderate to low level anxiety, moderate to low level of depression, moderate to low level of bipolar disorder, moderate to low level of obsessional neurosis or OCD, moderate to low level of panic disorder, moderate to low level of worry or anything, we confidently we can take you out from the problem and we will cure you, definitely. So definitely, yeah, it's a wonderful thing we came to know. The next question, and let me say you that after these 3 questions, we will take up audience questions. Most probably we have got some 5 to 6 interesting questions. So the next question, গ্রাফোলজি কি পারে মুখচোরা এবং দিশাহীন মানুষকে স্বপ্রদীপ এবং সঠিক পথে নিয়ে যেতে? Whether graphology can take the introvert people and directionless people to a right path? বড়বাজারের একজন মুখচোরা এরকম একজন মানুষ, তাকে আলটিমেটলি এমন একটা ফিল্ডে কাজ করতে হয়েছিল ভেরি রিসেন্টলি, ওনার বিয়ে ঠিক হলো আর কি। Kindly in English. Yes, very recent case that one shy and introverted and avoidant type of person whose handwriting was diagnosed like that, and ultimately he was undergone through graphotherapy for 5 to 6 months. Lastly, of late, it was online or near completion. And very recently, he has sent an appraisal note to us that he was successfully promoted in the company, where he has to lead a very big group, as well as his marriage is fixed and his would-be wife is very happy, seeing his very expressive, romantic and very comfortable gesture. His would-be wife has given certificate. Definitely we can. So it's a nice knowledge for all the audience. And another question, I think it happens in every organization, every office. কোন প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, internal conflict in any organization or any issues, what we call very popularly organization politics, whether that can be avoided if the management wants it. কোন প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিবাদ গ্রাফোলজির সাহায্যে কি এড়িয়ে চলা সম্ভব? Yes, internal politics, especially in corporates, internal politics in very big organization is one of the field of graphology internationally. I can refer you till about 1996 statistics only in America. This matter
was dealt by graphologists for nearly 10,000 companies only in America. That is to deal with the internal politics, sabotage, anti-group activities, anti-group cohesion activities. For that, sometimes even the SEER report is already taken into account with the intervention of graphologists. And graphologists can deal with this, identify from any handwriting whether he is a sabotager or whether he is a anti-group activities like that. So thank you for this nice explanation. And the last question of the show, because we used to, in cricket, we have heard of 22 years. But in today's show, it is 21 years. These years means the questions. 21 questions. So the question is, prone to criminal offense and how these criminals can be detected, and what is the acceptance of graphology in criminology, if you call it a science or forensic science, how this is being applied. অপরাধ প্রবণতা, অপরাধী চিহ্নিতকরণ এবং অপরাধ বিজ্ঞানে গ্রাফোলজির প্রয়োজনীয়তা কতটা? If you talk about the international arena, be it CIA, be it KGB, be it M15, or be it Israel special organizations, or be it any special organizations, those where they are dealing with the FBI even, they have a bunch of graphologists as a regular employee and a special department also to detect crime from the handwriting. That is one department, and they deal with it. In India, we do not have such post till now. However, in the forensic science university in Gujarat, where last but 1 year they came forth to introduce graphology to detect crime, and at the first step they had undertaken 150 handwriting samples from Sabarmati jail, where the convicted they are in the murder case, and each one's handwriting was taken in Gujarati language, and the doctoral fellow was deployed to decipher with the help of Kolkata Institute of Graphology and me. And there we have developed an antisocial personality disorder tool, ASPD tool, and ultimately that was correlated with the psychological interpretations and different tools, and it was found that the crime detection by handwriting analysis is so accurate. And we have developed this ASPD tool as well as internationally already it is there. We must know that other than psychopaths, which is genetic, there is a genetic cause behind the psychopaths, most of the crimes are done by the most common man so far, who was earlier the common man and then did the crime. So criminals are not born generally. So as they grow in the adverse circumstances and as their handwriting develops, naturally graphology has enough scope to deal with the in crime detection, and we have definitely minimum scope to do it till now, except a few cases. I was asked to analyze one threat letter also to one consulate, and that threat letter I was asked to analyze by the enforcement department, and that was we are given the appreciation from the concerned department that our analysis was absolutely correct to identify the sender of the threat letter. Okay. Very precisely, you have said everything. So now there is, without casting any aspersion, one question come in my WhatsApp chat. Why doctors write in a manner the patient doesn't understand?
their handwriting, why it is so illegible? Is there any answer? Yeah. There is an answer. There is an answer. Ki sometimes doctor may be under pressure, so they don't get time to write legible. Second probability is that we understand many things, but the second is that generally time constraint is not the real excuse for writing illegible. Any illegible writer, suppose I write like this. Suppose this is my medical certificate I am providing. Suppose. Now here, if you see, this is the exact question that is raised. Here there are only two things. That you find a thread, একটা সুতো আপনি পাচ্ছেন. So the writer here has only one mission, that by compromising with the letter's height, shape, I have only one mission, that is me, and I have to finish. So that is my mental setup. If I write illegible, whether in prescription, whether in answer sheet, or whether anything. So my only one mission exists here. Compromising all other aspects of life. I know only one thing, me and finishing the task. And so the consequence follows. I understand. Yes. There is another question, very common question, that if a person takes medicine, will your profession be able to help the patients to overcome out of several issues? We cannot outright tell this thing, because it is very difficult to tell just by this question that whether we can extend any help or not of that person. But as I told you that the shivering of hand, he was taking medicine. And he was cured by us. He stopped taking medicine. Right. Another person was taking anxiety medicine, so we stopped taking medicine. Sometimes even we আমরা তো বলে আমরা স্লিপলেসনেস বা ঘুমের পিল ছাড়িয়ে দিই মানুষের, মানে যারা স্লিপিং পিল খান, বলে দেবো যে আমরা স্লিপিং পিল ছাড়িয়ে দেবো। So sometimes we can, sometimes we cannot. Like any field of science, graphology also has their own limitations. And limitations doesn't mean that we cannot grow, we cannot progress. We progress with limitations. There are a lot of scopes in near future. New graphologists will come, they will research, they will develop further. Right. So we will now take up the questions. So I will request Chitrolekha Banerjee, is it possible to take care of chronic diseases by changing handwriting? Yes, some, not all. Not all. Okay. The next question. For example, if there is a chronic digestive disorder, we can cure it. Where no medicine works, handwriting works. Miracle. Because actually chronic digestive disorders, 95% that comes from mind, not from the enteric nervous system. That comes from central nervous system, and they disturb our second brain, that is enteric nervous system. And there must be a mental frame up that actually do not allow our metabolic system or digestive system to work properly. So there are some chronic system that we can, that is case to case, depends how far we can and where we can. If there is a cannot, we immediately tell if there is a limitation, we cannot help you. We will go to the next question. Amol Mukherjee, how a schizophrenia patient, an old and partially bedridden, becomes suspicious time to time can be treated? I do not know. Right from Facebook it has been. If you can understand what is his version. No. Schizophrenia we cannot treat.
Okay. Because So it is next a question, please. psychoticism. I told you that psychoticism cannot be taught, deal in graphology. Till now. Next question. I don't know the future development. Till now we can. Right. In a situation where hot discussions suddenly take a dirty turn, it may force someone to commit suicide, even it does not have a tendency. What is your opinion? Sudden. No, it cannot be. It cannot be. No suicide can be sudden. Because suicide passes through two stages. One is the preparatory stage, other is the culminating stage. During the preparatory stage, we gather the frustration and accumulate the frustration into our brain, and that gain enormous strength. And when it gains sufficient strength to drive me to the ultimate stage, we enter into the culminating stage. And as if this culminating stage is very flash, sudden, we see the culminating stage. But no, culminating stage, that is the sudden act, is not the sudden act. It is just like that, the one particular moment that the embryo came out of the chana. ছোলা থেকে যখন অঙ্কুরটা বেরোয় সেটা যে হঠাৎই বেরোয়, ডিমটা ফেটে যখন মুরগির ছানাটা বেরোয় হঠাৎই হয়, বাট এটা হঠাৎ নয়, তার আগে একটা ইন্টারনাল প্রসেস আছে। Similarly, in suicide also, there is an internal preparatory stage that culminates through some trigger, and the trigger can be anything. Okay. So the next question, please, on the screen. It's a wonderful science. Thank you, Mohan sir, maybe your student, for sharing these. Thank you for your presentation. So you must feel good that some of your students are watching. Yeah, yes, yes. If there is no other question, then I will end the show with some customary inaugural show ending words. I think there is no more questions. Okay. So in spite of our 35-40 minutes glitches, we have to see why it happened. We have to do the postmortem. And we cannot go to a graphologist. Apology once again, yes. No. Just it's a technical thing. So we have to have the standby things in our future for other shows. So it's a change maker show. It has been proved that a 32-year experienced person, not only here in Kolkata, for making money. This profession has saved 7 lives during this lockdown period. So I call it a change maker show. I was not knowing this fact, but when I identified who should come first, the first name came. My friendship with this gentleman is 22 years, long 22 years. And I have been always in favor of this graphology. I never told it science. So that was the thing, the first question that came in my mind, whether it is the science. So a lot of insights have been presented here in this show, and we hope to present such exciting shows. And if you know any change makers, please tell them to contact us. We may accommodate them, we may listen them, we must encourage them to do more good humanitarian work in future, so that the society becomes a good society, so we will live with good human being around us. So with that, thank you everybody. Thank you the technical team who did this wonderful technical presentation along during the show, and from back end also. And thank you our lovely audience who had patience and watched this show. This was almost 1 hour 45 minutes plus 40 minutes. So people watched this particular episode with great interest. And thank you, Mr. Mohan Bose. And it is, don't take it anything personally. It's an accident. An accident happens in life. And I'm so happy that the show started with crisis. From every crisis, people learn. I personally learned so many things from my earlier service period, from crisis. So crisis gives opportunity that we have not left the show. We have not declared that it is abandoned. We had high hope that we can do it. So with high hope,
people live in this beautiful society and world. With that hope, we say everybody good night and stay well, stay safe, and encourage others to be good in this society. Thank you, Mr. Mohan Bose. Thank you, our lovely audience. Thank you, everybody. Signing off, Soumyajit Mahapatro from Face to Face, and we will have a 20 seconds break and end the show. Our last campaign, 20 seconds. নমস্কার, সৌম্যজিৎ আপনাদের স্বাগত জানাচ্ছে ফেস টু ফেস সৌম্যজিতে। এই শোটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ফেসবুক পেজ ফেস টু ফেস সৌম্যজিৎ লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে ভুলবেন না ইউটিউব চ্যানেল আই কমিউনিকেশনস সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করবেন, ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য।